আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 2। আজকের লেকচারে আমরা কথা বলবো গত ক্লাসেরই ফলো আপ বলা যায়। অর্থাৎ গত ক্লাসে আমরা কথা বলেছি ভালো আর্টিকেল বা ভালো জার্নাল আমরা কিভাবে চুজ করব। আর আজকের ক্লাসে কথা বলবো ভুয়া জার্নাল বা ভুয়া আর্টিকেল বা ভুয়া পাবলিশার আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলো থেকে কিভাবে বেঁচে থাকবো, এবং ক্লাসের দ্বিতীয় অংশে যে কোনো ধরনের আর্টিকেল বা বুকস আমরা কিভাবে অ্যাক্সেস পাবো, এটা নিয়ে বিস্তারিত কথা হবে। আশা করি খুব ইজি একটা ক্লাস, বুঝতে খুব একটা কষ্ট হবে না। জাস্ট আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে ফলো করলে হবে, ঠিক আছে? তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমি আরেকটা শিট আমাদের ওপেন করার আছে, আমি ওই শিটটা ওপেন করছি, একটু অপেক্ষা করি। আচ্ছা, তো প্রথম কথা হলো আজকে ক্লাসের টপিকের নাম হচ্ছে প্রিডিটরি জার্নাল। তো প্রিডিটরি জার্নাল কি? এক কথায় বললে যেই জার্নাল আদতে জার্নালই না, সেই জার্নালকে বলে প্রিডিটরি জার্নাল বা ভুয়া জার্নাল। আবার বলছি, যেই জার্নাল গুলো আদতে কোনো জার্নালই না, সেগুলাকে বলে প্রিডিটরি জার্নাল বা ভুয়া জার্নাল, ঠিক আছে? তো এই ভুয়া জার্নাল সম্পর্কে আমাদের কেন জানা দরকার? দুটো কারণে। আমরা নিজেরা যখন আর্টিকেল পাবলিশ করব, তখন আমরা ভুয়া জার্নালে যেন পাবলিশ না করি। পাশাপাশি আমরা নিজেরা যখন রিসার্চ আর্টিকেল লিখবো, তখন তো আমাদের বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিতে হবে। এই বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নেওয়ার বেলায় আমরা যেন ভুয়া জার্নালকে চুজ না করি, এটাও আমাদের এনশিওর করতে হবে। তো আমি একটা ছবি দেখাই। আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট, একদম প্রাথমিক পর্যায়ে আর কি, সে একটা আর্টিকেল একটা ভালো জার্নালে জমা দিয়েছে। তো সাবমিশন স্টেজেই জার্নাল তাকে একটা রিপোর্ট দেখিয়েছে। রিপোর্ট হলো সাইটেশন রিপোর্ট। মানে সে যে পেপার গুলা জার্নালে জমা দিছে, সে সে যে পেপারটা জার্নালে জমা দিছে, সেই পেপারের রেফারেন্স গুলা, সেগুলা আদৌ ভালো রেফারেন্স কিনা সেটার একটা রিপোর্ট জার্নাল দিয়ে দিয়ে দিছে। সেখানে দেখা গেছে যে তার জার্নাল গুলার মধ্যে মাত্র একটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল, আর কোনোটাই স্কোপাস ইন্ডেক্স না। কিছু নর্মাল, কিছু ভুয়া, কিছু লোকাল। অর্থাৎ আমরা যে পেপার জার্নালে জমা দেই, জার্নাল কিন্তু নিজস্ব সিস্টেমে বুঝতে পারে যে আমরা যে আর্টিকেল গুলা থেকে তথ্য নেই, সেই আর্টিকেল গুলোর ক্রেডিবিলিটি কেমন, সেই আর্টিকেল গুলা কি ভালো নাকি ভালো না, এটা কিন্তু জার্নাল শুরুতেই বুঝতে পারে। এই জন্য বেশিরভাগ পেপার দেখবেন ডেস্ক রিজেক্ট হয়। কারণ জার্নাল শুরুতেই বুঝে যে আপনার সোর্সের মধ্যে বেশিরভাগ সোর্সই হচ্ছে নর্মাল বা খারাপ সোর্স। আজকে আমরা চিনবো যে খারাপ সোর্স কোনগুলা আর নর্মাল সোর্স কোনগুলো। ওকে, তো আমি গত বছর এই উদাহরণটা দিয়েছিলাম প্রথম ব্যাচে যে মার্চে হচ্ছে যে, মানে এই বছরের মার্চে না, আগের মার্চে গিয়েছিলাম সেন্ট মার্টিন। তো সায়দাবাদ এসে দেখলাম যে সেন্ট মার্টিন নামক একটা বাস আছে, আপনারা জানেন যে এটার মোটামুটি ঢাকা টু টেকনাফ প্রায় 1600 টাকা বা 2000 টাকা লাগে। কিন্তু সায়দাবাদ এসে দেখলাম মাত্র 800 টাকা। ঢাকা টু টেকনাফ মাত্র 800 টাকা। তো কিভাবে 800 টাকা? পরে নাম খেয়াল করলাম, ওই বাসের নাম হলো সেন্ট মার্টিন সেবা। মানে সেন্ট মার্টিন পরিবহন নয়, বরং সেন্ট মার্টিন সেবা। তো বুঝতে পারতেছেন যে এটা ছিল একটা, মানে ভুয়া বা একটা ভালো ব্যানারকে তারা নকল করছে, একটা ভালো কোম্পানিকে তারা নকল করছে, ফলে তার কোয়ালিটিটাও আসলে খারাপ। তো জার্নালের জগতেও এটা অনেক বেশি কমন। অর্থাৎ দুনিয়াতে যত বেশি ভালো জার্নাল আছে, তার চাইতে বেশি ভুয়া জার্নাল আছে, এবং এই ভুয়া জার্নালের মার্কেটটাই বড়। এবং বাংলাদেশি থেকে শুরু করে দুনিয়ার যত রিসার্চার আছে, বেশিরভাগই হচ্ছে যে ভুয়া জার্নালে পেপার পাবলিশ করে ফেলেন, সেটা জেনে বা না জেনে। এবং এই ভুয়া জার্নাল আমাদের ক্যারিয়ারের জন্য ক্ষতি, আমাদের পটেনশিয়াল পরিশ্রম নষ্ট হয়, আমাদের টাকা নষ্ট হয়। এই জন্য ভুয়া জার্নালটা খুব কেয়ারফুলি আমাদের আইডেন্টিফাই করা উচিত। যেমন হয়তো আজকের ক্লাসের কারণে আপনার 50,000 টাকা সেভ হইতে পারে, যে জার্নালে আপনি না জেনেই আর্টিকেলটা দিতে চাচ্ছিলেন। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লাগবে। খুব মজার একটা ক্লাস এবং খুব ইজি একটা ক্লাস আমরা বলতে পারি। ক্লাসে যা যা শিট দেখানো হয় সবকিছুই আপনারা মেইলের সাথে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আজকে কথা বলবো ভুয়া জার্নাল বা ইংরেজি যেটাকে প্রিডিটরি জার্নাল বল বা ফেক জার্নাল আমরা বলতে পারি। তো এখন আমরা কথা বলবো যে কেন আসলে মানুষ ভুয়া জার্নালে পেপার পাবলিশ করে হয়, মানে অথররা কেন ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে, এখন আমরা এটা জানার চেষ্টা করব। তো অলরেডি আমি প্রাথমিক শিটটা আপনাদেরকে দিয়ে দিছি, ওয়াই অথর্স পাবলিশ ইন প্রিডিটরি জার্নাল। তো গবেষকরা কেন ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে, এইটা নিয়ে অলরেডি একজন ভদ্রলোক গবেষণা করছে, ওনার নাম হচ্ছে কুট। উনি 2018 সালে একটা রিসার্চ করেছে, খুব ভালো রিসার্চ, যে গবেষকরা কেন ভুয়া জার্নালে আর্টিকেল
প্রকাশ করে। আমি এই আর্টিকেলটাও দিয়ে দেবো, কারো মন চাই। আমার নেট কানেকশন চলে গিয়েছিল। তো কখনো যদি এরকম হয় আপনারা লিভ নিন না, এটা খুবই রেয়ার, তবুও এরকম হইতেই পারে। তো যেটা বললাম, আমরা যেটা কোথায় ছিলাম, আচ্ছা। তো ওই গবেষক তিনি নিজেই গবেষণা করেছিল যে কেন আমরা মানে ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করি, এটা নিয়েই উনি গবেষণা করেছিলেন। তো সেই গবেষণায় উনি যে ফলাফলটা পেয়েছে, সেই ফলাফলটা হলো উনি চারটা পটেনশিয়াল কারণ পেয়েছে কেন আমরা ভুয়া জার্নাল আর্টিকেল পাবলিশ করি। উনি চারটা কারণ পেয়েছে। এই চারটা কারণ হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি থ্রেট, আনঅ্যাওয়ারনেস, হাই প্রেশার, এবং ল্যাক অফ রিসার্চ প্রফিসিয়েন্সি। মানে এই গবেষক ভুয়া জার্নালে মানুষ কেন আর্টিকেল পাবলিশ করে সেটা নিয়ে তিনি রিসার্চ করেছেন। এবং এই রিসার্চ করে উনি চারটা মেইন কারণ পেয়েছেন, যে চারটা কারণে মানুষ হচ্ছে ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করে। তো এখন আমরা এই চারটা কারণ নিয়ে কথা বলবো। তো এই চারটা কারণের প্রথম কারণটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। অর্থাৎ ভুয়া জার্নাল নামে যে আদৌ কিছু আছে আমরা তো অনেকে জানিই না। যেমন আপনারা এখানে যারা আছেন, আই ডোন্ট নো যে সবাই জানেন কিনা যে দুনিয়াতে ভুয়া জার্নালের ইন্ডাস্ট্রিটা এত বড়। এবং আচ্ছা, আমার কথাই ক্লিয়ার শোনা যায়? একটু দুই একজন জাস্ট চ্যাট বক্সে একটু কনফার্ম করবেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অনেকে আমরা জানিই না যে ভুয়া জার্নাল নামে কিছু আছে। ঠিক আছে, মানে আমরা যারা বিশেষ করে নতুন রিসার্চার, হয়তো অনার্স ফোর্থ ইয়ারে পড়েছি, একটা থিসিস আছে কোনো মতে রেডি করেছি, বা মাস্টার্সে পড়তেছি, থিসিস করছি, থিসিসটা কেমন অত জানি না। তো কোনো না কোনো ভাবে আমরা ভুয়া জার্নালের ফাঁদে পড়ে গেছি। হুম। এখন এই ভুয়া জার্নালে পাবলিশ করে আমার টাকাটাও গেল, আমার পরিশ্রমটাও গেল। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাওয়ারনেসের অভাব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা অ্যাওয়ারনেসের অভাব। ঠিক আছে, আমার নিজেরও মনে মনে আছে অনেক আগে যখন মানে iPhone 7 Plus যখন কিনতে গেছিলাম, তখন একটা বন্ধুর কাছ থেকে iPhone 7 Plus কিনেছি, পরে চার্জার কিনতে গিয়েছিলাম আর কি। পরে মাত্র 400 টাকা দিয়ে বললো যে এটা তো অরিজিনাল চার্জার। তখন তো আর জানতাম না যে অ্যাপলের অ্যাপলের প্রোডাক্টের দাম এত বেশি। তখন তো ভাবছি যে সেটাই অরিজিনাল। তো এরকম আর কি, যে আমরা অনেকে জানিই না যে ভুয়া জার্নাল নামে আদৌ কিছু এক্সিস্ট করে। যেমন সেন্ট মার্টিন সেবা, সেটাতে যদি 800 টাকা দিয়ে উঠে যেতাম, তাহলে আসলে কতটুকু সেবা পেতাম এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তো বেশিরভাগ মানুষ আমরা জানি না, মানে অ্যাওয়ারনেস নাই, এটাই হচ্ছে আমি মনে করি মেইন। আমার সময় দেখি যে অমুক গবেষকের পেপার ভুয়া জার্নালে গেছে, বা এরকম কিছু এলিগেশন আসে। তো অ্যাওয়ারনেস এর অভাবটা এখানে সবচেয়ে বড়। কেউ মোস্ট অফ দ্য কেস আমরা জেনে বুঝে ভুয়া জার্নালে আর্টিকেল দেবো না। ওকে, এটা একটা কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে প্রেশার টু পাবলিশ। এটাও একটা বড় কারণ। প্রেশার টু পাবলিশ মানে আমাদের পাবলিশ করার একটা প্রেশার থাকে। যেমন এখানে যদি কোনো পিএইচডি স্টুডেন্ট থেকে থেকে থাকেন, অনেক সময় পিএইচডি রিকোয়ারমেন্ট থাকে যে আপনি যদি আপনার থিসিস থেকে দুটো পেপার করতে পারেন তাহলে আপনাকে ডিগ্রিটা অ্যাওয়ার্ড করা হবে। অথবা আমরা যারা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করবো হায়ার স্টাডিতে, আমাদের সবারই মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে আমার কিন্তু পেপার পাবলিশ করা লাগবেই। তো এই যে আমাদের মাথায় একটা চিন্তা যে পেপার পাবলিশ করা লাগবেই বাই হুক অর হোক, যেভাবেই হোক, এই চিন্তাগুলো থেকে ভুয়া জার্নালে মানুষ পেপার পাবলিশ করে ফেলে নিজের মনের অজান্তে। আপনি তো জানেন না ভুয়া জার্নাল মানে কি। আপনার পকেটে টাকা আছে, আপনি বিজ্ঞাপন দেখছেন, আপনি ভুয়া জার্নালে পেপার পাবলিশ করে ফেলেন। তো হাই প্রেশার এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। যেমন এই গবেষক যে গবেষণাটি করেছে ভুয়া জার্নাল নিয়ে, সেখানে একজন গবেষকের ইন্টারভিউ নিছে। তো তিনি বলল যে আমি যদি আমার ইউনিভার্সিটির কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাই, তাহলে আমার বছরে অন্তত একবার করে পেপার পাবলিশ করতে হবে, নাহলে আমাকে ফায়ার করা হবে, মানে আমাকে বাদ দেওয়া হবে। এই জন্য আমি ভুয়া জার্নালকে বেছে নিয়েছি, কারণ তারা খুব দ্রুত পেপার পাবলিশ করে। আরেকজন গবেষক সে বলতেছে যে আমি যদি এখানে পদ ধরে রাখতে চাই, তাহলে আমার অবশ্যই পেপার পাবলিশ করতে হবে, না হলে আমি আজীবন লেকচারার হিসাবে থাকবো, আমার আর পদোন্নতি হবে না। এইটা হচ্ছে একটা পেপার পাবলিশ করা একটা প্রেশার। আমার কাছে আরেকটা পেপার আছে, যদিও সামনে নাই। সেখানে আমরা দেখি যে চায়না, তারপর ওয়ার্ল্ড এরকম কিছু দেশ আছে, সেই দেশগুলোতে মানে এরকম পেপার পাবলিশের একটা কম্পিটিশন। আমি চায়নাকে আবার মানে আন্ডারমাইন করতেছি না, আমি বলছি কিছু কিছু মানে ভার্সিটি আছে। তো সবার মধ্যে এরকম আর কি, যে পেপার পাবলিশ করলেই পিএইচডি তে এনরোল করা যাবে, পেপার যেমনই হোক। তো এই কারণগুলোর কারণে মানে আমরা প্রেশার ফিল করি যে আমার পেপারটা আসলে পাবলিশ করতেই হবে। তো এইটাও একটা কারণ যে প্রেশার টু পাবলিশ। আপনারা দেখবেন যে এমফিল বা পিএইচডি সার্কুলারে উল্লেখ থাকে যে একটা পেপার থাকতে হবে বা দুইটা পেপার থাকতে হবে। সব দেশে এরকম নিয়ম না, কিন্তু কোনো কোনো দেশে এরকম নিয়ম আছে যে পেপার থাকা লাগে, নাহলে আপনি এনরোল করতে পারবেন না।
তো সেই জায়গা থেকেই মানুষ ভুয়া জার্নালে পেপার পাবলিশ করার একটা প্রবণতা তৈরি হয়। তো এটা একটা বড় কজ। এরপরের কারণ হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি থ্রেট। সোশ্যাল আইডেন্টিটি থ্রেট মানে হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার পেপার নাই অথচ আমার শিক্ষার্থীর পেপার আছে। অনেক সময় আমরা টিচাররা এইভাবে চিন্তা করি, বা আমার কলিগের এতগুলা পেপার, আমার পেপার নাই, তা আমার তো পেপার দরকার। এরকম চিন্তা আমাদের মাথায় অনেক সময় খেলে, এটা খুব স্বাভাবিক, সোশ্যাল প্রসেসে এরকম চিন্তা মাথায় আসে। বা অনেক সময় একটা হীনমন্যতা থাকে যে আমার পেপারকে আদৌ ভালো জার্নালে পাবলিশ করবে কিনা। তো এরকম চিন্তা থেকেও মানুষ ভুয়া জার্নালে পেপার পাবলিশ করে। আপনারা ওই আর্টিকেলটা দেখবেন, ডিটেলস পড়লেই পাবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাক অফ রিসার্চ প্রফিসিয়েন্সি। গবেষণার দক্ষতা কম থাকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। কারণ যারা ভুয়া জার্নালে আর্টিকেল জমা দেয় তারা জানে যে তার পেপারের যে মান, সে কিন্তু ভালো জার্নালে মানে পেপার জমা দিলে হবে না, ভালো জার্নাল সেই পেপারটা অ্যাকসেপ্ট করবে না। ফলে এই যেমন এই গবেষক বলতেছে যে আমি আসলে রিসার্চ ইথিক্স, ফর্মালিটিস এবং স্ট্যাটিস্টিক সম্পর্কে জানি না। আমি স্ট্যাটিস্টিক নিয়ে জানি না। তো ফলে আমি আসলে আহ, জানি যে ভালো জার্নালে দিলে সেটা রিজেক্ট করবে, এই জন্য আমি ভুয়া জার্নালে দিছি। ঠিক আছে, এই যে এখানে কিন্তু ইন্টারভিউ গুলো আছে, আপনারা চাইলে এক নজর পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আরেকজন বললো যে আমার কোনো ট্রেনিং নেই, তো ট্রেনিং নেই এই জন্য আমার পেপারটা তো ভালো না, তাই আমি ভুয়া জার্নালে দিয়েছি। তো রিসার্চের প্রফিসিয়েন্সি কম থাকা এটাও একটা কারণ হইতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরা যে পেপারগুলো লেখে, যেমন আমাদের ব্যাচের অনেকে আমাকে নক দেন যে ভাই আমি থিসিস করেছি, সেটা পাবলিশ করতে চাই। তো বেশিরভাগ ক্ষেত্রে চেক করে দেখা যায় যে সেটা আসলে অতটা কোয়ালিটিফুল না। কারণ রিসার্চ পেপার তো একটা স্পেশালাইজড বিষয়, এটা চাইলেই হুট করে সেটা ভালো হবে না, এটা ভালো করে করলেই কেবল ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এই আর কি। তো এই কারণগুলা বা আরো আরো কারণ থাকতে পারে, এই জন্য মানুষ ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে। অনেকে আছে পদোন্নতির জন্য করে। এখন অনেকে বলতে পারেন ভাই ভুয়া জার্নালে পাবলিশ করলে কি পদোন্নতি হয়? উত্তর হচ্ছে হয়, গরিব দেশগুলাতে হয় আর কি। তো কিন্তু ভালো ভালো একাডেমিয়া বা ভালো সিস্টেম যেখানে আছে সেখানে অবশ্যই মানে এটা সম্ভব না আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা বললাম এরকম কিছু কিছু কারণে গবেষকরা ভুয়া জার্নালে পেপার পাবলিশ করে ফেলতে পারে বা করে ফেলে। এখন প্রশ্ন হলো যে ভুয়া জার্নালের বৈশিষ্ট্যগুলা কি, কোন কোন বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো এই জার্নালটা ভুয়া জার্নাল। এখন দেখুন, পার্টিকুলার একটা দুইটা বৈশিষ্ট্য বুঝলে হবে না, আমাদের বরং ওভারঅল ভুয়া জার্নালের বৈশিষ্ট্যটা বুঝতে হবে। যেমন ধরেন খারাপ মানুষের বৈশিষ্ট্য কি, আমরা কি এভাবে বলতে পারবো যে অমুক এলাকার মানুষ খারাপ, বা অমুক গোত্রের মানুষ খারাপ, বা অমুক বৈশিষ্ট্যের মানুষ খারাপ? বরং এটা একটা ওভারঅল প্যাকেজের মতো, বেশ কিছু বৈশিষ্ট্য মিলে গেলে তখন আমরা ডিসাইড করতে পারি, রাইট, যে এই 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 এটা ভালো না বা এই হচ্ছে খারাপ। ওকে, তো ভুয়া জার্নালের এখন বৈশিষ্ট্যগুলো আমরা খুব কেয়ারফুলি শুনবো। কেয়ারফুলি শুনলে আমরা নিজেরা কানেক্ট করতে পারবো আর কি, যে আদৌ এই জার্নালটা ভালো নাকি ভুয়া। ওকে, তো এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, আমি একটা একটা করে বলছি। একটা হচ্ছে কুইক অ্যাকসেপ্টেন্স উইদাউট পিয়ার রিভিউ। কুইক অ্যাকসেপ্টেন্স উইদাউট পিয়ার রিভিউ, কোনো ধরনের পিয়ার রিভিউ ছাড়াই দ্রুত অ্যাকসেপ্ট করা। মানে ভুয়া জার্নাল গুলা পেপার গুলাকে দ্রুত অ্যাকসেপ্ট করে, 24 ঘন্টা 7 দিন এরকম বলে রাখে যে দ্রুত আপনার পেপারটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, আমরা দেখি দু একটা জার্নাল দেখি আমরা চেহারা। যেমন এই একটা জার্নাল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, জার্নালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অল রিসার্চ এডুকেশন অ্যান্ড সাইন্টিফিক মেথড। ইন্টারন্যাশনাল জার্নাল অফ অল রিসার্চ এডুকেশন অ্যান্ড সাইন্টিফিক মেথড। এই জার্নালে যদি বর্ণনায় যান, তারা ওখানে লিখা আছে যে আপনি 24 ঘন্টার মধ্যেই তারা অ্যাকসেপ্ট করে দেবে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই তারা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করে দেবে, এবং 24 ঘন্টার মধ্যে রিভিউ করবে, দেখেন পেপারটা রিভিউ করবে। আমি গত ব্যাচ চলাকালীন আমি স্ক্রিন শেয়ার করে দেখাইছিলাম যে আমার নিজের একটা পেপার, এই যে টেইলর ফ্রান্সিসের একটা জার্নালে গতকালকেই রিভিউতে আসছে, এবং এটা আমরা জমা দিছিলাম মার্চের 10 তারিখে। তো গতকালকে মানে 18ই মার্চ, 18ই মে এটা রিভিউতে আসছে। রিভিউ মানে জার্নাল কর্তৃপক্ষ অনেকগুলা কমেন্ট করেছে, রিভিউয়াররা, সেই রিভিউ আমি জমা দেবো আগামী 10-15 দিনের মধ্যে। এরপর আবার রিভিউ করবে, মানে আরো কিছু কমেন্ট দেবে। সব মিলে এটা পাবলিশ হতে হতে আমার হয়তো জুলাই আগস্ট হয়ে যাবে। তো এক সপ্তাহের মধ্যে বা একদিনের মধ্যে দুনিয়ার কোনো ভালো জার্নাল পেপার রিভিউ করতে পারবেন। যদি দেখেন যে কোনো জার্নাল 7 দিনে, 5 দিনে, 2 দিনে, একদিনে পেপার অ্যাকসেপ্ট করে ফেলছে জমা দিলে, চোখ বন্ধ করে বুঝবেন এটা অবশ্যই অবশ্যই একটা ভুয়া জার্নাল। ঠিক আছে, কারণ ভালো জার্নাল গুলো পেপার রিভিউ করতে
এখন কত সময় লাগবে এটার সুনির্দিষ্ট কোনো নেই, কিন্তু গড়ে বলতে পারি অন্তত ন্যূনতম 2 মাস সময় লাগবে গড়ে। কিছু রেয়ার ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু গড়ে একটা জার্নালে পেপার রিভিউ করতে 2 মাসের মতো সময় লাগে, আরো বেশি সময় লাগে। এটা গড় সময় 2 মাস বা 2.5 মাস বা 3 মাস। কনফারেন্স পেপার আর একটু দ্রুত হয়তো হয়, কিন্তু রিসার্চ আর্টিকেল 2-3 মাস সময় লাগবে রিভিউ প্রসেসে। তাহলে আমরা এই চিহ্নটা দেখেই একটা জার্নালকে বলতে পারবো যে এটা ভুয়া হওয়ার একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য ধারণ করতেছে, ঠিক আছে? কারণ দেখুন, একটা পেপার জার্নালে জমা দিলে জার্নাল ইনিশিয়াল স্ক্রিনিং করে, প্রয়োজনীয় প্লেজারিজম মানে চেক করে। এরপর এই ফিল্ডের 8-10 জন গবেষকের কাছে লেখাটা পাঠায়, এর মধ্যে 3-4 জন গবেষক রিভিউ করে কমেন্ট গুলা দেয়। সেই কমেন্ট গুলা আমরা অথররা কমেন্ট গুলা রিপ্লাইও লিখি, কমেন্ট অনুযায়ী ম্যানুস্ক্রিপ্টে লেখা আপডেট করি, আবার জমা দিই। আবার জমা দিলে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট, নাহলে আবার রিভিউ রাউন্ড আবার চলে। তাহলে এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই 8-10 দিন বা 5-7 দিনে কিন্তু সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে একটা পেপার, আর লজিক্যালি একটা পেপার আসলে 1 সপ্তাহের মধ্যে রিভিউ করা সম্ভব না। আমার কথাই ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার শোনা যাওয়ার কথা? কথাই ক্লিয়ার শোনা যায়? কথা তো ক্লিয়ার জি শোনা ভাই, যায়। আমি শুনতে পাচ্ছি। ওকে। হ্যালো। জি জি, কখনো কি ডিস্টার্ব হয়েছিল? জি, একটু স্ক্রিনটা মাঝে মাঝে স্লো ডাউন হচ্ছে, মনে হয় ইন্টারনেটের প্রবলেম কারণে। না, জুমে শেয়ার করলে আপনার স্ক্রিনটা একটু পরেই আসে। আচ্ছা, আমি তাও সেটা ঠিক করার ট্রাই করছি, হ্যাঁ। ওকে, আশা করি এখন একটু ভালো কাজ করবে। ওকে। তো আমরা যেখানে ছিলাম যে এই দ্রুত পেপার অ্যাকসেপ্ট করা এটা একটা সমস্যা। ওকে, গেল আমাদের 1 নাম্বার, আমি একটা একটা করে বলছি। 2 নাম্বার হচ্ছে মিমিকিং এস্টাবলিশ জার্নাল। এস্টাবলিশ জার্নাল গুলাকে মিমিকিং করা। মিমিকিং মানে কি? মিমিকিং মানে অনুকরণ করা। আমরা যেমন বাজারে জুতা কিনতে গেলে, যারা কখনো এটা এক্সপিরিয়েন্স করছেন, যে অ্যাপেক্স নামক কোম্পানি যেমন আছে, অ্যাপক্স নামক কোম্পানিও আছে, এবং আমরা অনেকেই ভুল করি। অনেকের কথা কি বলবো, আমি নিজেই একবার ভুল করেছি, আমার ফ্রেন্ডদেরকে বাসায় দাওয়াত দিছি। তো একটা চাল কোম্পানি হচ্ছে চাষি, একটা মনে হয় চাষি ভাই। তো আমি দুইটার মধ্যে মানে ভুল করে ভুলটাই নিয়ে আসছি, ঠিক আছে, এবং সেটা খুবই একটা খারাপ অভিজ্ঞতা ছিল। তো আমি বললাম যে এরকম অনেক সময় মানে ভালো জার্নালকে ভুয়া জার্নাল গুলা মিমিকিং করে। মিমিকিং মানে কি, আমি আপনাকে একটা নাম দেখাই, এবং আমি একটা প্রমাণ দেখাচ্ছি আর কি। এই যে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স, হ্যাঁ, জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স। তো জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স একটা ভালো জার্নাল, কিন্তু সায়েন্সের সাথে একটা এস বাড়তি যুক্ত করে আরেকটা জার্নালের জন্ম হয়েছে। মানে মূল জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স, এটা স্প্রিনজারের একটা জার্নাল, খুব ভালো জার্নাল। কিন্তু সায়েন্সের সাথে একটা এস যুক্ত করে আরেকটা জার্নালের জন্ম জন্ম হয়েছে। আবার দেখবেন জার্নাল অফ দা বায়োমেডিক্যাল সায়েন্স, দা যুক্ত করে আরেকটা জার্নালের জন্ম হবে। তো এটা কিন্তু ভুয়া জার্নালের ইন্ডিকেটর, ঠিক আছে? আমরা একটু পরে বৈশিষ্ট্যগুলো মিলে দেখলে বুঝবেন কেন ভুয়া। তো এরকম আপনারা সব সময় একদম টু দা পয়েন্টে স্পেলিংটা খেয়াল রাখবেন। স্পেলিংটা কেমনে খেয়াল রাখবেন আমি বলছি। আমাদের জার্নালের নাম ছিল কি, জার্নাল অফ, দেখেন আমি একটু বলতেছি এটা কিভাবে এটা থেকে রেহাই পাবেন। জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স, আমরা জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স লিখে সার্চ করতেছি। যারা আমরা নতুন, আমরা তো এভাবে ফাঁদে ফাঁদে পড়ি, কারণ আমরা জানি যে আমার পেপারটা জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্সে প্রকাশ হবে, কিন্তু সায়েন্সের সাথে যে আরেকটা এস যুক্ত করে দিয়েছে, এটা তো আমরা অনেক সময় বুঝি না। এবং গুগল করলে আমরা দেখি যে হ্যাঁ এটা তো ভালো ভালো জার্নাল, কিন্তু আসলে বানানটা তো আমরা খেয়াল করি না। তো দেখেন এই যে জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স, এটা খুব ভালো, কিন্তু এরপরেই সায়েন্সের সাথে একটা এস যুক্ত করে খারাপ। তো এইগুলা থেকে পরিত্রাণ পেতে হলে যে কোনো জার্নালের নামটা এক্সাক্ট স্পেলিং এ, আপনার যে স্পেলিং সেটা সীমাগো ওয়েবসাইটে, সীমাগো নামে যে ওয়েবসাইটটা গতকালকে দেখিয়েছি, এই সীমাগো ওয়েবসাইটটা হচ্ছে স্কোপাস থেকে ডেটা নিয়ে এই ওয়েবসাইটটা করা হয়েছে, সীমাগো.com। যে কোনো জার্নালের নাম এখানে গিয়ে সার্চ করবেন, জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স। আচ্ছা, যে কোনো জার্নালের নাম লিখে সার্চ করলে দেখবেন জার্নালটা এখানে আছে কিনা, ওকে জার্নালটা আছে। এরপর জার্নালের
ভেতরে ঢুকবেন, হ্যাঁ, জার্নালের ভেতরে ঢুকে দেখবেন এখানে লেখা আছে হোম পেজ। হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করলে বুঝবেন যে এই জার্নালের ইউআরএল কোনটা, মানে সীমাগো ওয়েবসাইটে যে জার্নালটার নাম আছে, এবং সেখান থেকে হোম পেজে ক্লিক করলে বুঝবেন যে ভালো জার্নালটার ইউআরএল কোনটা, কারণ সীমাগো ওয়েবসাইটে কোনো খারাপ জার্নাল তালিকাভুক্ত নাই। অন্তত কিছু রেয়ার থাকতে পারে, কিন্তু মূলত নাই আর কি, ঠিক আছে। ওকে, তো এই দেখেন এই যে আমরা এখন মূল ওয়েবসাইট যেটা জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্সের, সেই ওয়েবসাইটে চলে গেছি। এরকম মিমিকিংটা কিন্তু প্রচুর হয়, প্রচুর। আমার লাস্ট পেপারটা হচ্ছে উইলি হেলথ সায়েন্স রিপোর্টে পাবলিশ হয়েছে, কিন্তু হেলথ সায়েন্স রিপোর্টস নামে কিন্তু আরেকটা জার্নাল আছে। এই জন্য সবসময় ইউআরএলটা দেখে দেখে নেবেন, যেটা রিয়েল ভ্যালিড ইউআরএল কিনা। আমরা আরো পন্থাগুলো দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে, তো এই গেল 2 নাম্বার, এটা হলো মিমিকিং করা, মিমিকিং। আচ্ছা, 3 নাম্বার হলো ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ফেক সাইট স্কোর। আমরা গত ক্লাসে শিখেছি যে একটা জার্নাল ভালো কিনা সেটার একটা ইন্ডিকেটর হলো জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর। ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় স্কোপাস নামক কোম্পানি, আর সাইট স্কোর দেয় হচ্ছে, সরি, ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি, আর সাইট স্কোর দেয় হচ্ছে স্কোপাস নামক কোম্পানি। এখন খেয়াল করুন, এই যে আমি একটা জার্নালে ঢুকতেছি, এই একটা জার্নাল, এই একটা জার্নাল, ওকে, বা একটা জার্নাল, এখন যে এই জার্নালে আমি ঢুকতেছি, এই জার্নালে লেখা আছে কি, ইম্প্যাক্ট ফ্যাক্টর 8.536। আচ্ছা, তাহলে আমি দেখি এই জার্নালটার নাম লিখলাম, এই জার্নালটার নাম লিখলাম, নাম মানে কপি করলাম। কপি করে ইম্প্যাক্ট ফ্যাক্টর কোথায় চেক চেক করে? ইম্প্যাক্ট ফ্যাক্টর চেক করে হচ্ছে মাস্টার জার্নাল লিস্ট, লিখে সার্চ করবেন গুগলে। মাস্টার জার্নাল লিস্ট মানে ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, এখানে সার্চ করবেন। সার্চ করলে ওয়েব অফ সায়েন্সের তালিকা আসবে, মানে যেই কোম্পানি ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় সেই কোম্পানির ওয়েবসাইটটা এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, তো সেই কোম্পানির ওয়েবসাইটটা এখানে চলে আসবে। আসুক, আমি এখানে নমুনা কিছু ভুয়া জার্নালের নাম লিখে দিছি, হ্যাঁ, আপনারা অবসর সময় সেগুলা এক্সপ্লোর করতে পারবেন। ওকে, তো এই যে ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইট চলে আসলো, সেখানে আমরা এই যে জার্নালটার নাম লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে। এই যে ধরুন একটু আগে যে জার্নালটা বলছে 8.9, সেই জার্নালের নাম লিখে সার্চ করব। এখন দেখবেন এই নামে এই বানানে কোনো জার্নাল নেই, দেখেন অন্য বানানে আছে কিন্তু এই বানানে কোনো জার্নাল নাই, এই বানানে কোনো জার্নাল নাই, ঠিক আছে। ওকে, আমি আরেকটা পেপার, আরেকটা জার্নাল, আমাদের ব্যাচেরই একজন শিক্ষার্থী, আমি গত ব্যাচে এটা বলছি, আমাদের ব্যাচের একজন শিক্ষার্থী আমাকে নক দিল, নক দিয়ে বলল, ভাই আমি একটা পেপার ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ এই জার্নালে আমি জমা দিতে চাই, এবং উনি ম্যানেজমেন্টে ছিল। তো বললো, ভাই জার্নালটা কি ভালো? পরে আমি নাম শুনেই বুঝছি জার্নালটা ভালো না, মাঝে মাঝে নাম শুনেও বোঝা যায়। তো পরে উনি বললো, ভাই জার্নালের তো ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 7.5। তখন আমি বললাম, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হয়তো ভুয়া দিছে। বললো, না ভাই, ওখানে ইম্প্যাক্ট ফ্যাক্টরে ক্লিক করলে একদম ইম্প্যাক্ট ফ্যাক্টরের ওয়েবসাইটে নিয়ে যায়। যেমন এই দেখেন, জার্নাল অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ জার্নালের নাম, ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, 7.5। এখানে যদি লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করি, আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে দেখেন এই যে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, সেখানে দেখাচ্ছে যে এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 7.5। এখানে মেইন বিষয় হলো তারা দাবি করতেছে তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর 7.5, এবং 7.5-এ ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, এই ওয়েবসাইটটাও তাদের বানানো, মানে এই ওয়েবসাইটটাও ভুয়া। বুঝতে বুঝতে পারছেন, মানে তারা যে ইম্প্যাক্ট ফ্যাক্টর দাবি করতেছে 7.5, এটার প্রমাণের জন্য যে ওয়েবসাইট নিচ্ছে, সেই ওয়েবসাইটটাও কিন্তু ভুয়া ওয়েবসাইট, কারণ ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হচ্ছে স্কোপাস নামক কোম্পানি। এবার আপনি স্কোপাসের ওয়েবসাইটে যদি এই জার্নালটার নাম লিখে, সরি, ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি, ওয়েব সায়েন্সের ওয়েবসাইটে যদি জার্নালটার নাম লিখে সার্চ করেন, দেখবেন যে এক্সাক্ট এই বানানে কোনো জার্নাল কিন্তু নাই, ঠিক আছে। তাহলে তারা কিন্তু ভুল তথ্য দিয়ে রাখছে, ওয়েব অফ সায়েন্সে এটা নাই। আমরা জানি যে ওয়েব অফ সায়েন্স এবং স্কোপাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে নির্ভরযোগ্য ইন্ডেক্স। আমরা যদি স্কোপাসের ওয়েবসাইটে যাই, স্কোপাস লিখে গুগলে সার্চ করেন, সার্চ করে স্কোপাসের ওয়েবসাইটে ঢুকেন, এই যে আমি স্কোপাস লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করে ঢুকলাম, ঢুকার পর লেখা আছে সোর্স। যদি আপনারা কোনো জার্নাল চেক করতে চান, তাহলে স্কোপাসের ওয়েবসাইটে যাবেন বা ওয়েব সায়েন্সের ওয়েবসাইটে যাবেন, যা বিশেষ করে স্কোপাসে গেলে সোর্সে যাবেন, সোর্স।
সোর্সে ক্লিক করার পর লেখা আছে সাবজেক্ট এবং টাইটেল, টাইটেলে ক্লিক করবেন, টাইটেল মানে জার্নালের নামটা আর কি। এবার জার্নালের নামটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ফাইন্ড সোর্সে ক্লিক করলাম, ফাইন্ড সোর্স। ওকে, এবার আমরা দেখি যে এই লিখে রাখে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 7.5, এই নামে কি কোনো জার্নাল আছে কিনা। আমরা সার্চ করলাম, সার্চ করে দেখলাম স্কোপাসে এই নামে কোনো জার্নাল নাই। তার মানে কি, তার মানে সে কিন্তু ভুল ইম্প্যাক্ট ফ্যাক্টর দাবি করছে, মানে ভুল ইন্ডেক্সিং এবং ভুল ইম্প্যাক্ট ফ্যাক্টর দাবি করছে। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম এখানে যারা আছি? ওকে। একজন বলছেন ইন্ডিয়ান ম্যাক্সিমাম গুলাই মনে হয় ফেক, আসলে এভাবে একটা দেশ ধরে বলা যায় না, এই আর কি। ওকে। তো দেখেন এটা কিন্তু এখানে পাওয়া যায়নি, ঠিক আছে, এটা এখানে পাওয়া যায়নি। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা এভাবে চেক করে দেখবো কোন একটা জার্নাল আদৌ ক্রেডিবল কিনা, সেটা স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা দোয়াজ, যারা বিজনেস ফিল্ডে আছেন, এবিডিসি নামে একটা র্যাঙ্কিং আছে, ওখানে চেক করে দেখবেন ভাই। শুধু স্কোপাস ওয়েব অফ সায়েন্স চেক করলেও ইনাফ, যেহেতু এই দুইটাই খুব বড় নাম, ঠিক আছে। তাহলে দেখেন তারা কিন্তু ভুল দিয়ে রাখছে। আমরা প্রশ্ন একটু পরে নেবো যারা হ্যান্ড রেজ করতেছেন, এটা ভুল দিয়ে রাখছে, কিন্তু এভাবে আমাদেরকে ধোঁকা খাওয়াচ্ছে, ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, লো পাবলিকেশন চার্জ। মানে ভুয়া জার্নাল গুলোর পাবলিকেশন চার্জ খুবই কম থাকে। বিষয়টা একটু ব্যাখ্যা করি। দুনিয়াতে যত ভালো জার্নাল আছে, এর মধ্যে কিছু জার্নালে পাবলিশ করতে টাকা লাগে, কিছু জার্নালে পাবলিশ করতে টাকা লাগে না। এগুলোর অনেক ডিটেলস আলাপ। সাধারণত জার্নাল দুই প্রকার, একটাকে বলে সাবস্ক্রিপশন, একটাকে বলে ওপেন অ্যাক্সেস। আর কিছু কিছু জার্নাল আছে মিক্স হাইব্রিড, মানে বোথ সাবস্ক্রিপশন এবং ওপেন অ্যাক্সেস। সাবস্ক্রিপশন বেসড জার্নাল মানে এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগে না, কিন্তু এই জার্নালের আর্টিকেল পড়তে মানুষের টাকা লাগবে। সাবস্ক্রিপশন বেসড জার্নাল মানে এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগে না। ওপেন অ্যাক্সেস জার্নাল মানে এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগে। ওপেন অ্যাক্সেস জার্নাল মানে এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগে। আর হাইব্রিড জার্নাল মানে এখানে ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন দুইটা অপশনই আছে, আপনি চাইলে যে কোনো একটা চুজ করতে পারবেন, মানে আপনি চাইলে ফ্রিতে পাবলিশ করতে পারবেন। দুনিয়ার ভালো জার্নাল গুলা এই তিনটা মডেল ফলো করে: সাবস্ক্রিপশন, ওপেন অ্যাক্সেস এবং হাইব্রিড। এবং বেশিরভাগ জার্নালই হাইব্রিড। হাইব্রিড মানে আমাদের পেপারটা জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমি যদি জার্নালকে বলি আমার পেপারটা তুমি আহ, কি বলে সাবস্ক্রিপশনে পাবলিশ করো, তখন আর আমার টাকা লাগবে না। আর যদি বলি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করো, তখন টাকা লাগতে পারে। তার মানে আরো সহজ করে বললে দুনিয়াতে দুই ধরনের জার্নাল আছে, পাবলিশ করতে টাকা লাগে এবং লাগে না। তো বেশিরভাগ ভালো জার্নালে আপনার টাকা লাগবে না, বেশিরভাগ ভালো জার্নালে আপনার টাকা লাগবে না। আপনি দেখবেন যে কোনো না কোনো ভাবে ফ্রিতে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন, হয় সেটা আপনার কান্ট্রির কারণে, অনেকগুলা জার্নালি বাংলাদেশকে জিওগ্রাফিক্যাল ওয়েবার দেয়, আপনি বাংলাদেশি হওয়ার কারণে পাবলিশ করতে টাকা লাগবে না। অনেকগুলা জার্নালে যেহেতু সাবস্ক্রিপশন অপশন আছে, ফলে এখানে পাবলিশ করতে কোনো টাকা লাগে না। বা যে জার্নালগুলো হাইব্রিড সেখানেও টাকা লাগে না। এগুলো আমরা লেকচার নাম্বার 29-এ কভার করবো আর্টিকেল জমা দেওয়ার সময়। তো যেটা বললাম, বেশিরভাগ ভালো জার্নালে পেপার পাবলিশ করতে টাকা লাগে না। আমার যে 13-14টা আর্টিকেল, আমার কোনো জার্নালেই আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগেনি। আমাদের ব্যাচ থেকেও আমরা সোফার যতগুলো পাবলিশ করেছি টাকা লাগেনি, ঠিক আছে, আপনাদেরও টাকা লাগবে না। এই যে গত সপ্তাহে একটা আর্টিকেল, টেলর ফ্রান্সিসের একটা জার্নাল আছে কোজেন্ট এডুকেশন। আমি নর্মালি জানি যে টেইলর ফ্রান্সিসের জার্নালগুলোতে টাকা লাগে না, তো আমি একটা আর্টিকেল সাবমিট করে যখন লাস্ট স্টেজে এসেছি, তখন দেখলাম যে এই জার্নালে পাবলিশ করতে প্রায় $2200 লাগবে, মানে টাকা লাগবে। পরে আরো ডিটেলস যখন ভিতরে ঢুকলাম, দেখলাম যে ওরা জিওগ্রাফিক্যাল ওয়েবার দেয়, মানে কিছু কিছু দেশের জন্য তারা টাকা নেয় না। কিন্তু সেই জিওগ্রাফিক্যাল ওয়েবারও দেখলাম বাংলাদেশের নাম নেই। পরে তারা বললো আপনি এই ঠিকানা যদি মেইল করেন উপযুক্ত কারণ দেখিয়ে, তাহলে আপনার ফিটা ওয়েবার করতে পারেন, মানে করতে পারে তারা। পরে আমরা তিনজন অথর, আমরা জাস্ট হচ্ছে একটা মেইল করে দিছি, এবং 2 দিন পরেই তারা বলে দিয়েছে হ্যাঁ আপনার আর্টিকেলটা অ্যাকসেপ্ট হলে 100% ওয়েবার পাবেন, ডিসকাউন্ট পাবেন। আমি এটা সাবমিট করে দিছি গত তিন তিন দিন আগে। তো এটা একটা রিয়েল ঘটনা। যেটা বললাম যে বেশিরভাগ ভালো জার্নালেই কিছু ব্যতিক্রম ব্যতীত আপনি দেখবেন যে ফ্রিতে পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু পাবলিশার আছে যেমন ফ্রন্টায়ার, এমডিপিআই, এদের ফ্রিতে পাবলিশ করা কঠিন, কিন্তু মূল ধারার যে পাবলিশার গুলো আছে বেশিরভাগ পাবলিশারে আমরা ফ্রিতে পাবলিশ করতে পারি, মোস্ট অফ দ্য কেস। ওকে। ভালো জার্নাল গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিশ করতে টাকা লাগবে না, যদি টাকা লাগে এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট লাগে, এটা মাথায় রাখবেন। আবারও বলছি, ভালো জার্নাল গুলোতে পেপার পাবলিশ করতে টাকা লাগে না, কিন্তু যদি টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু বিশাল অ্যামাউন্ট লাগে।
আমি একটা উদাহরণ দিই, দেখেন। আমরা দেখি যে ভালো জার্নালগুলোতে কেমন টাকা লাগে। একটা উদাহরণ দেখেন, একটু আমরা অপেক্ষা করি, কেমন স্ক্রিন আসতে মনে হয় একটু সময় নেয়। তো এটা আসলে জুমে এমনই হয়, স্ক্রিনটা 5 সেকেন্ড পরে আসে। এটা আমাদের জন্য একটু বিরক্তিকর। আমরা চেষ্টা করবো সামনের ক্লাসগুলোতে স্ক্রিন শেয়ারিংটা তুলনামূলক আর একটু মানে কমিয়ে আনবো তাইলে। বেশিরভাগই শিটে নিয়ে আসবো, কিন্তু ডিরেক্ট করে করে দেখালে ভালো আর কি, মানে লার্নিংটা বেশি লাস্টিং হয়। ওকে, যেমন আহ এলসবিআর এর যে জার্নাল গুলো, এরকম যে কোনো ভালো পাবলিশারের যে জার্নাল, যেমন দেখেন এই যে এই জার্নালে পেপার পাবলিশ করতে $2200 লাগে, বাংলাদেশি টাকা প্রায় 3 লাখ টাকার মতো। এই জার্নালে পেপার পাবলিশ করতে $1200 লাগবে, $1200 মানে প্রায় 15, মানে 1.5 লাখ টাকা ধরেন অন্তত। এই জার্নাল, এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফেকশন ডিজিজ, পাবলিশ করতে $2900। ভাইয়া বারবার হ্যাং হয়ে যাচ্ছে কেন? বারবার। আপনার কথা হ্যাং হয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, হ্যাং হয়ে যাচ্ছে, তাহলে আমি স্ক্রিনটা আবার শেয়ার করি, হ্যাঁ। কিন্তু আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে, মানে এখানে নেটওয়ার্ক লো হলে বোঝা যায়, ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভালো জার্নাল গুলোতে আপনারা ফ্রিতে পাবলিশ করতে পারবে, কিন্তু টাকা লাগলে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি লাগে। টাকা লাগলে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি লাগে, ঠিক আছে। মানে এটা আমাদের কাইন্ড অফ আওতার বাইরে, এত বেশি ফি লাগে। আচ্ছা, আর ভুয়া জার্নাল গুলোতে হয় কি, ফ্রিতে কখনোই পাবলিশ করতে পারবেন না, কিন্তু টাকা লাগে অল্প, 5,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা এরকম। যেমন আমরা দেখি দুই একটা ভুয়া জার্নাল, আমরা একটু দেখি। এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস রিভিউ, হ্যাঁ, যে জার্নালটা আমরা একটু আগে ভুয়া বলেছি। তো এই জার্নালে যদি আমরা পাবলিকেশন ফি এই সেকশনে যাই, পাবলিকেশন ফি এই সেকশনে যদি আমরা যাই, তো খেয়াল করুন এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগবে লো ইনকাম কান্ট্রির জন্য $60, আর যাদের টাকা বেশি এদের $80, মানে মাত্র $80, বাংলাদেশি টাকায় মাত্র 10-12 হাজার টাকা। তারা ফিটা এমন ভাবে নির্ধারণ করে যেন আপনি দিতে পারেন। ভুয়া জার্নাল গুলো কিন্তু এটা একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, মানে এটা ভুয়া হওয়ার একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য। আমরা প্রথমে যে জার্নালটা দেখেছি, প্রথমেই দেখি এই জার্নালের পাবলিকেশন ফি কত। এই যে আমরা এই জার্নালের ওয়েবসাইটে ঢুকলাম, এরপর লেখা আছে প্রসেসিং চার্জ। আমরা যদি প্রসেসিং চার্জে আমরা ঢুকি, খেয়াল করুন আসতে একটু সময় লাগবে। আমরা দেখি, এই যে এখন আশা করি আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এই জার্নালের প্রসেসিং চার্জ হলো $50, মাত্র 7,000 টাকা। তো ভুয়া জার্নাল গুলোর পাবলিকেশন এরকম কম হয়, 8,000, 10,000, 12,000, 15,000 এরকম হয়। ভালো জার্নাল গুলো হয় ফ্রি হয়, নাহলে খুবই বেশি টাকা হয়। কিন্তু ভুয়া জার্নাল গুলো এরকম 8, 10,000, 20,000, 15,000 এরকম রেঞ্জে থাকে। আপনারা এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন, কারণ এটা একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য যেটা অলমোস্ট সব ভুয়া জার্নালে দেখবেন। এই বৈশিষ্ট্যটা কেন জানি মানে মিলে যায় আর কি, ঠিক আছে। বেশিরভাগ ভুয়া জার্নালে আপনারা এই বৈশিষ্ট্যটা দেখবেন, আমার ধারণা অলমোস্ট বেশিরভাগ জার্নালে দেখবেন। ওকে, তো আমি চাইলে আরো জার্নাল দিয়ে দেখাইতে পারি, আমরা এগুলো সামনে আরো দেখাবো। মানে ভুয়া জার্নালের পাবলিকেশন ফি কম থাকে, এটা মাথায় রাখবেন। কিন্তু ভালো জার্নালের পাবলিকেশন বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি হয় বা পেইড হলেও অনেক বেশি, ঠিক আছে। ওকে, অনেকে বলছেন যে হ্যাঁ নেট ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে করলেই ভালো হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়গুলো এখন প্র্যাকটিক্যালি শেখা হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি বৈশিষ্ট্যগুলা। এরপর আমরা নতুন বৈশিষ্ট্যে যাই। আমরা যেটা দেখলাম যে কুইক অ্যাকসেপ্টেন্স, মিমিকিং করা, ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর, ভেরি লো পাবলিকেশন চার্জ, আর হচ্ছে ফলস ইন্ডেক্সিং। ফলস ইন্ডেক্সিং মানে কি, এটাও একটু বলি। আচ্ছা, এইটা এবং ফেক পাবলিশারটা একটু পরে বলতেছি, এগুলা একটা মজা আছে এখানে। আচ্ছা, এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা মানে একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, যেমন কম্বাইনিং আনরিলেটেড ফিল্ড। বেশিরভাগ ভুয়া জার্নালে দেখবেন তারা দুনিয়ার সব বিষয়ে পেপার নেয়। মানে এই জার্নালে একেবারে কি বলবো, কৃষিকাজ থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এখানে পেপার সাবমিট করতে পারবে, কারণ ভুয়া জার্নাল যেহেতু তার কাজ হলো বেশি বেশি পেপার যেন আপনারা জমা দিতে পারেন, সেইভাবেই আপনাদের সেবা করে। তো যেমন আমরা যদি এই ভুয়া জার্নালের এখানে ঢুকি, এই ভুয়া জার্নালের ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পর লেখা আছে টপিক কাভার্ড, মানে কোন কোন টপিক সে কাভার করে আমরা দেখি।
এই জার্নাল আমাদের কোন কোন টপিক কভার করে। দেখেন এই জার্নালে অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, এনিম্যাল ভেটেরিনারি, অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি, মানে আর দুনিয়ার কোনো জার্নাল কোনো মানে বাদ নাই আর কি। ঠিক আছে, আমাদের আর কাজী নজরুল ইসলামের রচনাবলী পড়তে গিয়ে একটা জায়গায় পেলাম, এটাকে অন্যভাবে না নেই, যে ঢাকা শহরে আহ, নাকি এটা সম্ভবত মুস্তফা বলছেন, সরি, যে ঢাকা শহরে মানে কাকের চাইতে কবির সংখ্যা বেশি। তো এখানে এদের মানে কি বলবো, যে ইয়া চাইতে সাবজেক্ট সংখ্যা বেশি, ঠিক আছে, আর্টিকেলের চাইতে সাবজেক্ট সংখ্যা বেশি, এমন একটা অবস্থা। তো দেখেন এখানে দুনিয়ার সব বিষয়ে পেপার সাবমিট করা যাবে এই জার্নালে। তো ভুয়া জার্নাল গুলো এই বৈশিষ্ট্যটা মেনটেন করে, তারা তাদের অনেক বেশি ওয়াইড টপিকে এখানে লেখা জমা দেওয়া যায়। আমরা যে আরো আরো ভুয়া জার্নাল দেখি, দেখবেন সেগুলোতে অনেকটা এই বৈশিষ্ট্যটা মিলে যাবে। ঠিক 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 আছে। তো এটা একটু আমরা দেখবো যে ভুয়া জার্নাল অনেকগুলো আনরিলেটেড ফিল্ডকে কাভার করে, বা জার্নালের নাম হচ্ছে ধরেন জার্নাল অফ ম্যাথমেটিক্স এডুকেশন, এরকম কিছু জার্নাল আছে, বা জার্নাল অফ বায়োলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরকম কিছু অদ্ভুত নামের জার্নাল আছে যেগুলো আসলে মানে দুইটা ভিন্ন রিলেটেড ফিল্ডকে কাভার করে। তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভুয়া হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা হয়তো দেখে বুঝবো না, কিন্তু এগুলো একটু মাথায় রাখি, যেমন ফেক একাডেমিক্স অর এডিটোরিয়াল বোর্ড মেম্বার। ভুয়া জার্নাল গুলা নিজেদের এডিটোরিয়াল বোর্ড মেম্বারদের নামের জায়গায় ভুয়া নামগুলা দিয়ে দেয়, অথচ ওই গবেষকরা জানেও না। এটা আমরা ভেরিফাই করতে পারবো না, ঠিক ঠিক আছে, কিন্তু ভুয়া জার্নাল গুলা এই কাজটা করে। আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এটা মানে ধরা সম্ভব, আপনি বুঝবেন কিভাবে আমি বলছি। দেখুন, আচ্ছা, এই যে এখানে আমরা এই জার্নালের এডিটোরিয়াল বোর্ড মেম্বার লেখা আছে ডক্টর স্ট্যানলি লি, প্রফেসর এন্ড ডিরেক্টর, ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি, ইউএস এর একটা ইউনিভার্সিটি, প্রফেসরের নাম দিয়ে দিছে, কিন্তু ওনার মেইল বা কারো ইনস্টিটিউশনাল মেইল নাই। তো বোঝা যায় যে মোস্ট লাইকলি এটা অনুমতি না নিয়েই দিয়ে রাখছে, আমরা এটা সন্দেহ করতে পারি। ঠিক আছে, ওকে। একজন বলছেন যে ভুয়া জার্নালে প্রকাশ করলে কি বাইরের বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চ প্রপোজাল গ্রহণ করে না? অবশ্যই ভুয়া জার্নালে প্রকাশ করলে এটা মানে খারাপ হিসাবে গণ্য হবে। ভুয়া জার্নালে যদি কখনো পেপার পাবলিশ করেই ফেলেন, এটা কখনোই সিভিতে অ্যাড করবেন না, এবং সম্ভব হলে ভুয়া জার্নালকে মেইল করে পেপারটা উইথড্র করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম বলছেন আমরা কি পেপার জার্নালে জমা দেওয়ার সময় এভাবে খুঁজে খুঁজে ভালো জার্নাল দেখবো? অবশ্যই, এগুলো আমরা ক্লাস করতে করতে ইজিলি বুঝবো। একজন বলছেন ভুয়া জার্নাল গুলা ভুয়া হলে অ্যাপ্রুভাল পায় কেন গুগলে? গুগলে আবার অ্যাপ্রুভাল পাওয়া কি? গুগলে তো আপনি নিজেও একটা জার্নালের জন্ম দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু ভালো অথরিটি এদেরকে হচ্ছে যে অ্যাপ্রুভাল দেয় না, এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো এরকম ফেক এডিটোরিয়াল মেম্বার দিয়ে রাখে, এটা একটা বৈশিষ্ট্য। তারপর ওয়েবসাইট গুলো প্রফেশনাল না। প্রফেশনাল না এটা আপনারা এখন বুঝবেন না, যখন আপনারা রেগুলার বিভিন্ন জার্নালে ঢুকবেন, ঘাটাঘাটি করবেন, তখন আপনারা ভুয়া জার্নাল দেখলেই বুঝবেন যে এই ওয়েবসাইটটাই তো ভালো না। দেখছেন এই যে ওয়েবসাইটটা দেখতে কেমন যেন লাগতেছে, মানে খুব চকচকা। ভুয়া জার্নাল গুলো আসলে এরকম, ওয়েবসাইটটা তো ভালো হয় না নর্মালি, কিন্তু এটা একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, এটাই মেইন বৈশিষ্ট্য নয়। আচ্ছা, আমরা দুইটা বৈশিষ্ট্য এখনো পড়িনি। আচ্ছা, আরেকটা হলো আহ, বেশিরভাগ ভালো জার্নালেরই একটা ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন সিস্টেম থাকে। যেমন দুনিয়ার ভালো জার্নাল গুলা কিছু সাবমিশন পোর্টাল আছে, এটা আপনার এখন বুঝবেন না, পরে বুঝবেন। সাবমিশন পোর্টাল মানে আমরা আর্টিকেলটা জমা দিই কোনো একটা সাবমিশন সিস্টেমে, যেমন এডিটোরিয়াল ম্যানেজার, তারপর হচ্ছে যে স্কলার ওয়ান বা ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল, এই নামগুলো হচ্ছে কি আর্টিকেল আমরা জমা দেই এই থার্ড পার্টি গুলার মাধ্যমে। অনেকগুলো ভালো জার্নাল এটা ফলো করে, কিন্তু ভুয়া জার্নাল গুলা হোয়াটসঅ্যাপেও পেপার জমা নেয় বা মেইলেও পেপার জমা নেয়। নর্মালি ভালো জার্নাল গুলা মেইলে পেপার জমা নেয় না, নিজস্ব সাবমিশন সিস্টেম দিয়ে নেয়। এগুলো হচ্ছে একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, এগুলো দেখলে হয়তো ভুয়া বলা যাবে না, একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য। ওকে, আমরা এখানে দুইটা বৈশিষ্ট্য বাদ রেখেছি, এই দুইটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এমন কোন ওয়েবসাইট কি আছে যে ওয়েবসাইটে গিয়ে আমি কোনো একটা জার্নালের নাম লিখে দিলেই সে আমাকে বলে দেবে যে এটা ভুয়া নাকি ভালো? এমন কোন ওয়েবসাইট কি আছে? ভালো ভালোটা তো আমরা জানি, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, দোয়াস, এখানে বা এবিডিসি, এগুলোতে গেলে আমরা ভালো তালিকা পাবো। তাহলে ভুয়া জার্নালের তালিকা পাবো এমন কোন ওয়েবসাইট কি আছে? উত্তর হচ্ছে ওয়েবসাইট আছে, তবে কিছু কথা আগে আমাদের বুঝতে হবে। ধরুন আমি আমার টিম পরিশ্রম করে 2025 সালের এপ্রিল মাসে লঞ্চ করলাম একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গেলে দুনিয়ার ভুয়া জার্নাল গুলোর নাম পাওয়া যায়। কিন্তু আমি যেদিন এটা প্রকাশ করছি এর পরের দিন যে জার্নালটা ভুয়া হিসাবে জন্ম নিছে সে তো আর এই তালিকায় আসবে না। বা এমন কিছু ভুয়া জার্নাল আছে যেগুলা খুবই লোকাল, এদের নামটা কখনো তালিকায় আসে না।
তার মানে একদম সার্বজনীন কোনো ভুয়া জার্নালের তালিকা পাওয়াটা খুব কঠিন। সার্বজনীন ভুয়া জার্নালের তালিকা পাওয়াটা রিয়েলি রিয়েলি অনেক কঠিন। তবে আমরা যদি এরকম একটা ওয়েবসাইট থাকে তাহলে আমাদের অ্যাটলিস্ট মন্দের ভালো যে আমরা চেক করে দেখলাম যে এই এই ওয়েবসাইটে এই ভুয়া জার্নালটার নাম শো করে কিনা। তো এরকমই একটা ওয়েবসাইটের নাম হচ্ছে বেল লিস্ট। এই যে বেল লিস্ট ডট নেট, আমি এখানে নামটা দিয়ে দিছি, অথবা প্রিডিটরি জার্নাল ডট কম, একই, এই যে বেল লিস্ট থেকেই প্রিডিটরি জার্নাল ডট কম এই ওয়েবসাইটটার জন্য। তো বেল লিস্ট এখানে ঢুকলে হবে, যে বেল লিস্ট লিখে সার্চ করলে হবে। এই যে বেল লিস্ট লিখে গুগলে সার্চ করলে হবে। আহ বেইল হচ্ছে এমন একজন ব্যক্তি, কর্নেল ইউনিভার্সিটির একজন লাইব্রেরিয়ান। উনি উনার টিম পরিশ্রম করে একটা ওয়েবসাইট বানাইছে, যে ওয়েবসাইটে দুনিয়ার ভুয়া জার্নাল গুলোর নাম ঠিকানা পাওয়া যাবে। মানে কোনো একটা জার্নালের নাম লিখে যদি আপনি এখানে দেন, সে বলে দেবে এটা ভুয়া জার্নালের তালিকা সে আছে কিনা। তো এই যে বেল লিস্টের যে ওয়েবসাইটটা, এটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা আমি লিঙ্কটা তো সেটা দিয়ে দিছি, আবার ড্রাইভের সাথে দিয়ে দেবো। এই যে ভুয়া জার্নালের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে লেখা আছে কি পাবলিশার, আবার লেখা আছে জার্নাল। যদি কেউ ভুয়া পাবলিশার চেক করতে চান এখানে গিয়ে চেক করবেন, আর জার্নাল চেক করতে চাইলে এখানে গিয়ে চেক করবেন। এই যে এখানে গিয়ে চেক করবেন। মোবাইলে অনেক সময় ওয়েবসাইটটা কাজ করে না, ল্যাপটপে অলওয়েজ কাজ করে। অথবা ওই যে প্রিডরি জার্নাল ডট কম, ওই ওয়েবসাইটেও খুঁজতে পারেন, সমস্যা নেই, দুইটা একই ওয়েবসাইট আর কি। তো দেখেন যে কোনো জার্নালের নাম এখানে লিখে সার্চ করলে সে বলে দেবে যে এটা ভুয়ার তালিকায় আছে কিনা। না না থাকলে তো নাই, থাকলে তো আছে। যেমন আমরা এই যে জার্নালটা, যে জার্নালটা নিয়ে আজকে আমরা কথা বলতেছিলাম সকাল থেকে, দেখি আমরা এই জার্নালটার নাম লিখে এখানে আমরা সার্চ করলাম। এখন দেখেন, এখানে নাম থাকলে সে ভুয়া, কিন্তু এখানে না থাকলে কি ভালো? না, এখানে না না থাকলেই আমরা ডিরেক্ট বলতে পারবো না ভালো। কারণ আরো আরো বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ নতুন ভুয়া যারা, নর্মাল ভুয়া যারা, তারা তো এই তালিকায় নাই। আচ্ছা ওকে, আমরা একটা জার্নালের নাম লিখে সার্চ করলাম, সার্চ করে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দেখলাম, এই দেখেন, এই জার্নালের নাম লিখে এখানে সার্চ করলাম, সাথে সাথেই কিন্তু নামটা এখানে চলে আসছে। অনেক সময় পূর্ণাঙ্গ নাম লিখলে আসে না, সংক্ষিপ্ত নামটা লিখে সার্চ করবেন, তাহলেই দেখবেন চলে আসছে। ওকে। আচ্ছা, একজন বলছেন আমেরিকান জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ, মনে হচ্ছে এটা ভুয়া। নাম দেখেই বোঝা যায় এটা ভুয়া হওয়ার চান্স খুবই বেশি। আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন, এই জার্নালটার নাম আমরা এখানে লিখে সার্চ করছি বেইলের ওয়েবসাইটে, আমরা কিন্তু ভুয়ার তালিকাটাকে পেয়ে গেছি। অনেক সময় পূর্ণাঙ্গ নাম লিখলে আসে না, সংক্ষিপ্ত নামটা লেখার চেষ্টা করবেন। আচ্ছা এই ওয়েবসাইটটাও দেখি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ, দেখি এই জার্নালটার নাম লিখে সার্চ করে দেখি। সার্চ করলাম, এখন দেখেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ, একে এখানে পাওয়া যায়নি। আচ্ছা একে এখানে পাওয়া যায়নি, দেখি তার সংক্ষিপ্ত রূপটা লিখে সার্চ করে দেখি পাওয়া যায় কিনা। অনেক সময় পূর্ণাঙ্গ নাম না লিখে সংক্ষিপ্ত নাম লিখলে আসে আর কি। এই যে খেয়াল করেন, আমি এখন সংক্ষিপ্ত নামটা লিখলাম, লিখে এখানে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে, এই যে জার্নালের নামটা চলে আসছে, ক্লিক করলে এর ওয়েবসাইটে নিয়ে যাবে। তার মানে কি এই জার্নালটাকেও ভুয়ার তালিকায় পাওয়া গেছে, ভুয়ার তালিকায় পাওয়া গেছে। এটা হলো জার্নাল, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখবেন, জরুরি বিষয় কিন্তু এগুলো। প্র্যাকটিক্যালি না দেখলে আমরা যতই মুখে বলি ভুয়া জার্নাল অমুক তমুক, কিন্তু বাস্তবে আমরা যদি এভাবে স্ক্রিন শেয়ার করে না দেখি, তাহলে আমাদের কিন্তু লার্নিংটা কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখেন, আমরা কিছু জার্নাল দেখি, খুব দেখবেন বাংলাদেশের অনেক গবেষকরা আমরা এই এই জার্নালগুলো আর্টিকেল প্রকাশ করেছি, একটু খেয়াল খেয়াল করি, একটু খেয়াল করি কেমন। আচ্ছা আমরা এখন একটা পাবলিশারের ওয়েবসাইটে ঢুকলাম, একটা পাবলিশারের ওয়েবসাইটে ঢুকলাম, এই পাবলিশারের জার্নালগুলোর নাম খেয়াল করুন। এই যে এগ্রিকালচার ফিল্ড বা ফুড সায়েন্সে আছে কি এশিয়ান ফুড সায়েন্স জার্নাল, এশিয়ান জার্নাল অফ অ্যাডভান্স ইন এগ্রিকালচারাল রিসার্চ, এশিয়ান প্লান্ট রিসার্চ জার্নাল, এগুলো হচ্ছে এগ্রিকালচার ফিল্ডের জার্নাল। আচ্ছা এদের বায়োলজিক্যাল সায়েন্সেরও জার্নাল আছে, এশিয়ান জার্নাল অফ বায়োলজি, এশিয়ান জার্নাল অফ বায়োটেকনোলজি, এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন বায়োকেমিস্ট্রি, এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন জুলজি, তারপর সাউথ এশিয়ান জার্নাল অফ অমুক, এশিয়ান জার্নাল অফ এনভায়রনমেন্ট। ওকে। আচ্ছা কেমিক্যাল সায়েন্সেরও আছে, এশিয়ান জার্নাল অফ কেমিক্যাল সায়েন্স, তারপর কম্পিউটার সায়েন্স রিলেটেড আছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড আছে, জিওলজিক্যাল সায়েন্স রিলেটেড আছে, এশিয়ান জার্নাল অফ জিওগ্রাফিক্যাল রিসার্চ। বাংলাদেশের মোটামুটি মানে সব ভার্সিটির টিচারদেরই এখানে প্রচুর পরিমাণ পেপার আছে।
এবং জার্নালটার ইন্টারফেস দেখতো ভালো, মানে ওয়েবসাইটের মেডিকেল সায়েন্স এদের অনেক জার্নাল, এশিয়ান জার্নাল অফ ডেন্টাল সায়েন্স, এশিয়ান জার্নাল অফ ইমিউনোলজি, এশিয়ান জার্নাল অফ অর্থোপেডিক রিসার্চ, মানে যত রোগ আছে সব রোগেরই ওদের আলাদা আলাদা জার্নাল আছে। দেখেন এদের প্রায় মেডিকেল সায়েন্সে প্রায় 150 জার্নাল আছে, আবার ফিজিক্সের আছে, সোশ্যাল সায়েন্সেরও আছে। ওকে, আচ্ছা এখন কথা হলো এই জার্নাল গুলা কি ভালো নাকি ভুয়া, আমরা একটু চেক করে দেখি। যেমন ধরুন যে কোনো ব্যাকগ্রাউন্ড, এশিয়ান জার্নাল অফ নেফ্রোলজি, এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন নেফ্রোলজি, এই জার্নালটা আমরা দেখবো ভালো কিনা। তো ভালো কিনা কিভাবে দেখবো, জার্নালের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে বৈশিষ্ট্যগুলো দেখবো বা বেল লিস্ট দেখবো, এতক্ষণ আমরা যা যা বলছি আর কি আপনাদের, কেমন? ওকে, আমরা জার্নালের ভেতরে আগে ঢুকি। আচ্ছা, এই যে আমরা জার্নালের ভেতরে ঢুকলাম, জার্নালের ভেতরে ঢুকলাম। এখন হয়তো আপনাদের স্ক্রিনে এটা দেখাবে। তো কি, এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন নেফ্রোলজি, এটা হলো জার্নালের নাম। আমরা নামটা যদি কপি করি, কপি করে এবার আমরা যদি বেল লিস্টের ওয়েবসাইটে যাই, বেল লিস্টের ওয়েবসাইটে গিয়ে এই যে জার্নাল সেকশনে যদি আমরা জার্নালটার নাম লিখে সার্চ করি, এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন নেফ্রোলজি, জার্নালটার নাম লিখে যদি আমি সার্চ করি, সার্চ করলাম, ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দেখলাম যে না, পাওয়া যায়নি। এশিয়ান জার্নাল অফ রিসার্চ ইন নেফ্রোলজি এই নামে কোনো জার্নাল এখানে নেই, মানে ভুয়ার তালিকায় কোনো জার্নাল নেই। আমরা যদি আহ এটার উপর বেস করে বলি, তাহলে এই জার্নালটা কি ভালো নাকি ভুয়া? উত্তর হচ্ছে এই জার্নালটা ভুয়ার লিস্টে নেই, তার মানে এটা ভালো হইতে পারে আমাদের মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার আরেকটা চেক করি। দেখেন এই গেল একটা জার্নাল, আরেকটা জার্নাল দিই কেমন, ধরেন এই যে বায়োলজিক্যাল সায়েন্সের দেখি, ধরেন এশিয়ান জার্নাল অফ বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজি, ধরেন আমরা এই জার্নালে ঢুকবো। হ্যাঁ, আচ্ছা, এই জার্নালে ঢুকবো, এশিয়ান জার্নাল অফ, একটু আমরা ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে, তাই আমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝবো। আচ্ছা, নাম হলো এশিয়ান জার্নাল অফ বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স মলিকুলার বায়োলজি। আচ্ছা, এই নামটা কপি করলাম, এই নামটা কপি করে আমরা এবার বেল লিস্টের ওয়েবসাইটে গেলাম, গিয়ে আবার ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দেখি যে না, এটাও বেল লিস্টে নাই। দেখেন এদের দুইটা জার্নাল চেক চেক করলাম, কোনো জার্নালই বেল লিস্টে নাই। তাহলে এটা একটা ভালো জার্নাল হওয়ার একটা ইন্ডিকেট করতেছে যে এটা বেল লিস্টে তো নাই। আচ্ছা, এরপর আমরা এই জার্নালের ভেতরে যদি আরো ঢুকি, ভেতরে ঢুকলে ধরেন, আচ্ছা এই জার্নালদের প্রাইস কত, দেখি এই জার্নালের পেপার পাবলিশ করতে কেমন টাকা লাগে। এই জার্নালের পেপার পাবলিশ করতে টাকা লাগে $500, 95% ডিসকাউন্ট, মানে আপনার কাছে টাকা লাগবে মাত্র $25, মানে মাত্র 3000 টাকা 4000 টাকা লাগবে এই জার্নালের পেপার পাবলিশ করতে। আহ ইন্ডিয়ান রুপিতে 1500 রুপি, মানে 2-3000 টাকা লাগবে এই জার্নালে পেপার পাবলিশ করতে, 2-3000 টাকা লাগবে এই জার্নালে পেপার পাবলিশ করতে। এদের অন্যান্য জার্নালেও পেপার পাবলিশ করতে এরকম মানে 5000-8000 টাকা এরকম লাগে। 5000-8000 এরকমটা দেখে আবার আমাদের একটু ভুয়া ভুয়া মনে হয়। ঠিক আছে, আমরা একটা প্রাইস দেখলাম, আচ্ছা প্রাইসের পরে লেখা আছে ইন্ডেক্সিং, মানে এই জার্নাল কার কার তালিকায় আছে, এই জার্নালটা কার কার তালিকায় আছে। ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং মানে সে কার তালিকায় আছে, কি স্কোপাস তাকে স্বীকৃতি দেয়, বৈভব সায়েন্স তাকে স্বীকৃতি দেয়, দোয়াস কি তাকে স্বীকৃতি দেয়। ওকে, আমরা সেটা দেখি, সেখানে বলে রাখছে যে এই কোম্পানিগুলো, গুগল স্কলার, শাইলিট, রিসার্চ গেট, একাডেমিয়া, এরা তাকে স্বীকৃতি দেয়, এখানে একদম প্রমাণ সহ আছে। ওকে, আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই এই জার্নালটা কি, মানে এই যে দুইটা জার্নাল আমরা চেক করলাম, এটা কি ভালো নাকি খারাপ, মানে ভালো হইতে পারে নাকি খারাপ হইতে পারে, চ্যাট বক্সে জানান তো, চ্যাট বক্সে জানান তো ভালো হইতে পারে নাকি খারাপ হইতে পারে যেই যেই জার্নাল দুটো আমরা স্ক্রিনে দেখালাম। ওকে, দুজন বললেন খারাপ, একজন বললেন ভালো, না নাকি নর্মাল, মানে ভালো না খারাপ না, নর্মাল জার্নাল। জান্নাতুল বলছেন ভালো হইতে পারে। ভাইয়া এখানে তো কস্টিংটা কম দেখাচ্ছে, আমার তো মনে হয় মানে খুব একটা পোটেনশিয়াল না। ওকে, ঠিক আছে, আমরা সবার কমেন্ট গুলো আমি দেখছি। একজন বলছেন খারাপ, ব্যাড। ওকে, ওকে, এক একজন এক একটা কমেন্ট করছে, কেউ বলছেন নর্মাল, মানে ভালো না খারাপ না কোনো রকম। ওকে, এখন দেখেন এই জার্নালটা ভুয়ার তালিকায় নেই, জার্নালের ওয়েবসাইটটাও দেখতে বেশ ভালো, আবার পেপার পাবলিশ করতে কম টাকা লাগতেছে, এটাও আবার একটা পটেনশিয়াল খারাপ বৈশিষ্ট্য আমরা বলবো।
আবার লেখা আছে ফাস্ট ট্র্যাক রিভিউ, মানে যদি আপনি কিছু টাকা বাড়াই দেন তাহলে হয়তো তারা একটু দ্রুত রিভিউ করবে, মানে রেগুলার রিভিউ করতে হয়তো 1 মাস লাগে, আর একটু টাকা বেশি দিলে মানে এর চাইতে 2.5 গুণ বা 5 গুণ সময় তারা দ্রুত পেপারটা রিভিউ করবে। ওকে। আচ্ছা, এখন এই জার্নালটা তো আমরা ভুয়ার তালিকায় পাইনি। আচ্ছা, এই জার্নালটাকে আমরা ভুয়ার তালিকায় পাইনি, কিন্তু এই জার্নালটা ছিল কার জার্নাল? আমরা যখন এই জার্নালের যে মেইন ওয়েবসাইট, মানে এই জার্নালটা ছিল সায়েন্স ডোমেইন নামক, আমরা যখন শুরুতে ঢুকছি এই জার্নালে আমরা দেখছি যে সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল নামক একটা কোম্পানি আছে, মানে পাবলিশার আছে। এই পাবলিশারের আন্ডারেই এই 200টা জার্নাল, মানে সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল নামক একটা পাবলিশার আছে, এই পাবলিশারের আন্ডারে এই 200টা জার্নাল আছে। এবার আমরা বেল লিস্টে ঢুকে এবার আমরা বেল লিস্টে ঢুকে আমরা পাবলিশার ক্যাটাগরিতে দেখি, আমরা এবার বেল লিস্টে ঢুকে পাবলিশার ক্যাটাগরিতে দেখি এই জার্নালের যে ফাদার, মানে এই জার্নালের যে জন্মদাতা, সায়েন্স ডোমেন ইন্টারন্যাশনাল, সে কি এই তালিকায় আছে? আমরা দিলাম সায়েন্স ডোমেন ইন্টারন্যাশনাল, দিলাম ওকে। সায়েন্স ডোমেন ইন্টারন্যাশনাল দিলাম ইন্টার। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন জার্নাল গুলো ভুয়ার তালিকায় নাই, কিন্তু এই জার্নালটা যেই কোম্পানির আন্ডারে, যেই পাবলিশারের আন্ডারে, সেই পাবলিশার কিন্তু আবার ভুয়ার তালিকায় আছে। তাহলে এবার আপনারা বলুন তো এই জার্নাল গুলো ভালো কি ভুয়া, এই জার্নাল গুলো ভালো কি ভুয়া, এটা কি আর চেক করার প্রয়োজন আছে? মানে ধরুন কথার কথা, বাংলাদেশে যদি আরএফএল নামক কোম্পানিটি ভুয়া হয়, তাহলে আরএফএল এর প্রোডাক্ট কোনোভাবে কি ভালো হওয়ার চান্স আছে? তো যদি কোনো পাবলিশার ভুয়া হয়ে যায়, তখন তার জার্নাল গুলো অটোমেটিক ভুয়া হয়। একটু একটু ক্লাসে এখন, এখন না। আচ্ছা, তা আমি যেটা বলতেছিলাম যে এদের পাবলিশারটা হচ্ছে ভুয়ার তালিকায় আছে, তার মানে এটা অটোমেটিক ভুয়া হয়ে গেছে, ঠিক আছে। এরকম কিছু কিছু পাবলিশার আছে, যেমন এই পাবলিশারটা আমাদের পুরো বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাইজা খাইতেছে। আপনি বাংলাদেশের মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে গেলেই দেখবেন, আর বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে গেলেই দেখবেন যে এই ইয়েটা আছে, ঠিক আছে। ওকে, প্রতীক বড়ুয়া, আপনি হেলি একটা জার্নালের কথা বলছেন, আমরা এটা চেক করবো, কিছু এক্সেপশন আছে সেগুলো আমরা বলবো। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু পাবলিশারটা ভুয়ার তালিকায় আছে, সুতরাং পাবলিশার যেহেতু ভুয়ার তালিকায় আছে, তো তার মানে আমরা বুঝে নেবো যে এর অধীনস্থ সব জার্নাল ভুয়া, মানে প্রায় 150 জার্নাল সবই ভুয়া। এটা একটা বিখ্যাত ভুয়া পাবলিশার, এরকম কিছু বিখ্যাত ভুয়া পাবলিশার আছে, যেমন আছে সাইন্টিফিক রিসার্চ পাবলিশিং। সাইন্টিফিক রিসার্চ পাবলিশিং, এই যে এটাকেও যদি আপনি এখানে দেন, সাইন্টিফিক রিসার্চ পাবলিশিং, এই যে সাইন্টিফিক রিসার্চ পাবলিশিং, এরাও ভুয়া। এবং এদের ওয়েবসাইটে যদি আপনারা যান, এটা খুবই বিখ্যাত ভুয়া, মানে এখানে এদের জার্নাল ক্যাটাগরিতে গেলে দেখবেন যে অনেক জার্নাল আছে এদের, ঠিক আছে, এদের অনেক অনেক জার্নাল আছে, এরাও ভুয়া। এই যে, কারণ সে ভুয়ার তালিকায় যেহেতু আছে, এদের কিন্তু জার্নালে কোনো অভাব নেই। বায়োমেডিক্যাল সায়েন্সের 20টা জার্নাল, বিজনেসের প্রায় 20টা জার্নাল, কেমিস্ট্রি আর ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক জার্নাল, কম্পিউটার সায়েন্সের অনেক, মানে এদের প্রায় 500-600 জার্নাল আছে। এটাও খুব বিখ্যাত একটা ভুয়া জার্নাল। এগুলো আমরা না বুঝে, ওটা ভুল হইতেই পারে আমাদের, আমরা না বুঝে যখন আমরা রিসার্চের আর্লি এজে থাকি আমাদের ভুয়া পেপার পাবলিশ হয়ে যায়, কিন্তু এগুলো জেনে বুঝে যেন না হয় আর কি। তো যাই হোক, যেটা বললাম যে পাবলিশারটা ভুয়া হলে জার্নালটা অটোমেটিক ভুয়া হয়ে যায়। আচ্ছা, ওই ওয়েবসাইটে আমরা একটা জিনিস দেখছি, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে কারা কারা তাকে স্বীকৃতি দেয়। যেমন এখানে বলছে যে আমাকে গুগল স্কলার স্বীকৃতি দেয়, প্রমাণ আছে এদের। রিসার্চ গেট তাকে স্বীকৃতি দেয়। তো এটা আমি গত বছর একটা উদাহরণ দিয়েছি যে যারা আহমদ সফায়ের যদ্যপি আমার গুরু বইটা পড়েছেন, সেখানে অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার একটা পর্যায়ে বলতেছিল যে আহ, মুঘল সম্রাট বাহাদুর শাহ যখন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিচ্ছিল, তখন বাহাদুর শাহর নিজেরই কোনো রাজত্ব নাই। মানে রাজা রামমোহন রায়কে যখন রাজা উপাধিটা দেওয়া হয়েছিল, তখন যিনি উপাধি দিয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ, তার নিজেরই তখন রাজত্ব নাই, তিনি নিজেই তখন নির্বাসনে যাওয়ার মতো অবস্থা। তো এখন দেখেন এরা বলতেছে যে আমাদেরকে এই এই কোম্পানিগুলা স্বীকৃতি দিচ্ছে, যেখানে অনেকগুলা কোম্পানির নাম আছে। এর মধ্যে কিছু কিছু কোম্পানির অস্তিত্ব নাই, কিছু কিছু কোম্পানি ভুয়া, কিছু কিছু কোম্পানির অস্তিত্ব আছে কিন্তু এরা স্বীকৃতি, মানে ভালো স্বীকৃতি দেওয়ার মতো এদের ক্ষমতা নাই। যেমন এখানে বলা আছে যে আমাদেরকে রিসার্চ গেট স্বীকৃতি দেয়, মানে রিসার্চ গেটে আমাদেরকে পাওয়া যায়। কিন্তু বাস্তবে রিসার্চ গেট হলো একটা ওয়েবসাইট যেখানে গবেষকরা নিজের পেপার রাখে। আপনি চাইলে আপনার বাচ্চার অ্যাসাইনমেন্টও রাখতে পারবেন।
আপনি চাইলে আপনার যে কোনো ডকুমেন্ট রিসার্চ গেটে আপলোড করতে পারবেন, সেটা রিসার্চ পেপার হোক, রিসার্চ পেপার না হোক। তার মানে রিসার্চ গেটে যদি কাউকে পাওয়া যায় তার মানে সে রিয়েল, এটা প্রমাণ হয় না। তারপর বলা আছে আমাদেরকে শাইলিট স্বীকৃতি দেয়। শাইলিটের দুনিয়ার সব ভালো ভুয়া সব পেপারই থাকে। তো শাইলিট স্বীকৃতি দিলে এটা একটা স্বীকৃতি হয় না। যেমন এরা বললো যে তাদেরকে গুগল স্কলার ইন্ডেক্স, মানে গুগল স্কলারে তাদের আর্টিকেল পাওয়া যায়। আমরা জানি যে গুগল স্কলারে ভুয়া আর্টিকেলও পাওয়া যায়। তার মানে তারা যে বলতেছে যে আমাদেরকে এরা এরা স্বীকৃতি দেয়, এটা প্রমাণ হিসাবে আমাদেরকে বিশ্বাসযোগ্য করার জন্য, আসলে যারা তাদেরকে স্বীকৃতি দেয় তাদের নিজেরই আসলে স্বীকৃতি দেওয়ার মতো ক্যাপাসিটি নেই। স্বীকৃতি দেওয়ার মতো ক্যাপাসিটি আছে ভালো ভালো যারা পাবলিশার তাদের, ওয়েব অফ সায়েন্স, স্কোপাস বা এগুলা এগুলা, ঠিক আছে, দোয়াজ, এরা এরা। তো এই হলো ইন্ডেক্সিং, মানে তারা কার তালিকাভুক্ত এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন হ্যাঁ, কিছু জিনিস অনেকে একটু কনফিউজ হয়ে যায়। অনেক জার্নালের আইএসএস এর নাম্বার থাকে, অনেক জার্নালের ডিইউআই নাম্বার থাকে। আইএসএস এর নাম্বার হচ্ছে একটা জার্নালের রেজিস্ট্রেশন নাম্বার। এটা ভুয়া জার্নালও পাইতে পারে, একটা রেজিস্ট্রেশন ফি লাগে। ডিইউআই এর পুনরূপ হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, মানে প্রত্যেকটা পেপারকে আইডেন্টিফাই করার একটা সোর্স আছে, এটাকে বলে ডিইউআই। এই ডিইউআইটা আপনি চাইলে নিজের নামে একটা জার্নাল খুলে, বছরে মনে হয় $360 না কয় ডলার লাগে, ডিইউআইটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে এগুলো হচ্ছে টাকা দিলে পাওয়া যায়, এগুলো ভালো জার্নালেরও থাকে, ভুয়া জার্নালেরও থাকে। এই জন্য ডিইউআই, আইএসএস এর নাম্বার, ক্রস রেফ ইন্ডেক্স, এগুলা খুবই নর্মাল। এগুলা থাকলেই কোনো জার্নালকে ভালো বলার কোনো সুযোগ নাই, এবং ভুয়া জার্নাল গুলো তো এই সুযোগটাই নেয়। আপনি যে কোনো ভুয়া জার্নালে ঢুকবেন, ঢুকার পর যদি ইন্ডেক্সিং সেকশনে যান, ইন্ডেক্সিং মানে কারা কারা তাদেরকে স্বীকৃতি দেয়, ঠিক আছে। তো সেই ইন্ডেক্সিং সেকশনে গেলে যে নামগুলা দেখতে পাবেন, সেই নামগুলারই আসলে কোনো মানে ক্রেডিবিলিটি নাই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। এ আর কি। তো এই হলো আর কি ফেক ইন্ডেক্সিং। আশা করি বুঝতে পারছেন ফেক ইন্ডেক্সিং মানে কি, আর ফেক পাবলিশার মানে কি। আশা করি সেটাও আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে। আহ একজন বললেন যে ফিলোসফির বেস্ট জার্নাল গুলো দেখান, আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে সাবজেক্ট বেস জার্নাল খুঁজতে হয়। একজন বলছেন ভুয়া জার্নাল যারা ক্রিয়েট করে তাতে লাভ কি, শুধু ইনকাম? হ্যাঁ, ইনকামই তো সবচেয়ে বড় জিনিস, ইনকামটাই তো লাভ হয়, এই আর কি। ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে এটা হলো ফেক ইন্ডেক্সিং। আশা করি ফেক ইন্ডেক্সিংটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমি তো আমাদের শীটে আবার চলে যাই। শীটে আমি কিছু নমুনা ভুয়া জার্নাল এবং ভুয়া পাবলিশার দিছি, আপনারা একবার করে সেগুলো একটু দেখে নিন। ওকে। তার মানে আমরা কি, আমরা আহ বেল লিস্ট তো দেখবোই, ভুয়ার লিস্ট, পাশাপাশি আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝবো জার্নালটা ভুয়া নাকি ভুয়া না, কারণ আমরা অলরেডি অনেকগুলো বৈশিষ্ট্য আমরা জানি। এখন কিছু বিষয় আছে। ধরুন, দুনিয়াতে কি ভালো জার্নাল এবং ভুয়া জার্নাল এই দুই প্রকারই আছে, এর বাইরে নাই? দুটো হচ্ছে আছে। যেমন ধরুন আমাদের পিজি হাসপাতাল কর্তৃপক্ষ একটা জার্নাল বের করে। সেই জার্নালটা স্কোপাস ইন্ডেক্স না, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স না, মানে ভালো তালিকায় নেই। কিন্তু ভালো তালিকায় নেই বলেই কি সেটা ভুয়া? বুঝতে হচ্ছে ভুয়া না। কেন ভুয়া না? কারণ সেটার লিজিটিমেট অথরিটি আছে। মানে আমি বলতেছি, বিশ্ববিখ্যাত বা ভালো জার্নাল এবং ভুয়া জার্নাল এই দুইটার মাঝেও আরেক ধরনের জার্নাল আছে, যেগুলোকে আমরা নর্মাল বা নন ইন্ডেক্স নর্মাল জার্নাল বলতে পারি। নন ইন্ডেক্স জার্নাল বা নর্মাল জার্নাল, যেমন যেটা বললাম যে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশের সিজিএস, সেন্টার ফর গভর্নিং স্টাডিজ, বা সানেম, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন সাবজেক্টে যারা বিভিন্ন রিসার্চ পেপার পাবলিশ করে। এবং এগুলা ভুয়া না। কেন ভুয়া না? তারা একটা লিগ্যাল অথরিটি, তারা পেপার গুলা পাবলিশ করে। এগুলা ভালো জার্নাল না, বা ইন্ডেক্স জার্নাল না, বিশ্ব স্বীকৃত জার্নাল না, কিন্তু এগুলা ভুয়াও না, কারণ এগুলার, আবারও বলছি, এগুলোর একটা সুনির্দিষ্ট লেজিটিমেট অথরিটি আছে, বিশেষ করে অর্গানাইজেশনের জার্নাল গুলা এবং ইউনিভার্সিটি বেসড জার্নাল গুলা। মানে কোন একটা ইউনিভার্সিটি একটা জার্নাল বের করতেছে, সেটা কিন্তু ভুয়া না, এটা নর্মাল হতে পারে কিন্তু ভুয়া না, ঠিক আছে। তো সেই জার্নাল গুলাকে আমরা নর্মাল জার্নাল বলি সাধারণত। এগুলো আসলে এটা হয়তো সর্বক্ষেত্রে সত্যি নয়, কিন্তু মোস্ট অফ দ্য কেস এগুলোর টিচারদের পদোন্নতি বা নাম কাওয়াস্তে পেপার পাবলিশ করার জন্যই মূলত এই জার্নাল গুলা ব্যবহার করা হয়। এর বাইরে এসব জার্নালে ভালো কিছু পেপারও যায় যায় অনেক সময় দেখা যায় একটা পেপার পাবলিশ করার যে হ্যাসেল বা যে খরচ, সেটা অ্যাভয়েড করার জন্য অনেকে নিজে নিজ বা নিজেদের শিক্ষার্থী থিসিসদের থেকে আর্টিকেল, তখন অনেক নিজ নিজ ইউনিভার্সিটির জার্নালে শিক্ষার্থীরা এজ এ বিগিনার হিসাবে এই আর্টিকেল গুলো পাবলিশ করে। এগুলো স্কলারশিপে খুব বেশি হেল্প করে না, তবে বিগিনিং লেভেলে কিছুটা হেল্প হয়। এগুলাকে আমরা বলবো নর্মাল জার্নাল, এগুলাকে আমরা বলবো নর্মাল জার্নাল, যেগুলা ভুয়াও না ভালোও না, ঠিক আছে। তো এরকমই নর্মাল জার্নাল গুলার একটা তালিকা আপনাদেরকে দিচ্ছি। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে বাংলা জল, মানে বাংলাদেশ জার্নাল অনলাইন, এর পূর্ণরূপ হচ্ছে বাংলা জল, ঠিক আছে।
আপনারা বাংলাদেশ জার্নাল অনলাইন লিখে সার্চ করলেই পাবেন। এই বাংলা জল ওয়েবসাইটে টোটাল জার্নাল আছে 166টা, মানে বাংলাদেশের 166টা জার্নাল আছে বাংলা জল ওয়েবসাইটে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি, দেখি আপনারা গেস করতে পারেন কিনা। স্কোপাস ইন্ডেক্স 48,000 জার্নাল আছে, এর মধ্যে বাংলাদেশি জার্নাল কয়টা? আপনাদের কি মনে হয় বাংলাদেশি জার্নাল কয়টা? চ্যাট বক্সে জানান তো। হ্যাঁ, একজন বলছেন একটাও না, আমরা এতটা হতাশ কেন? একজন বলছেন 400+, একজন বলছেন 4-5টা, একজন বলছেন একটাও না। ওকে, এক একজন, একজন বলছেন 2,000, একজন বলছেন 8 থেকে 10। ওকে, এক একজন একটা ফিগার গেজ করতেছেন। স্কোপাস ইন্ডেক্স যে 48,000 জার্নাল আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে বাংলাদেশি জার্নাল আছে মাত্র 11টা। তো কম বেশি হতে পারে সামান্য, আমি 1 বছর আগের ডেটা বলতেছি। 48,000 জার্নালের মধ্যে বাংলাদেশি জার্নাল আছে মাত্র 10-11টা। ও, তার মানে এই না যে আমরা শুধু এগুলাতে পাবলিশ করবো, মানে বাংলাদেশি মালিকানার জার্নাল আছে মাত্র 10-11টা। এর মধ্যে রানিং আছে মনে হয় 5-6টা রানিং আছে। আইসিডিডিআরবি মেবি একটা আছে, কৃষি ইউনিভার্সিটি মেবি একটা আছে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি মেবি একটা আছে। আমি যেগুলো গুগলে সার্চ করলে পাবেন। বাংলাদেশি জার্নাল আছেই মাত্র অ্যাক্টিভ 8-10টা বা 8টা। আচ্ছা, এখন এই বাংলা জল যারা, এই বাংলা জল যে পাবলিশার, বাংলা বাংলা জল হচ্ছে পাবলিশার, এদের এখানে 21,000 আর্টিকেল পাবলিশ হয়েছে এবং জার্নাল আছে 166টা। এগুলো হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজ, তাদের জার্নাল। যেমন দেখেন, এই যে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ জার্নাল, এই যে অ্যানালস অফ বাংলাদেশ এগ্রিকালচার, তারপর মানে বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক ইউনিভার্সিটি গুলার প্রকাশনা, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি জার্নাল। এখন এগুলো কিন্তু ভুয়া না, মানে এগুলার মধ্যে কিছু আছে নর্মাল, কিছু আছে খুবই নর্মাল, এরকম আর কি। যেহেতু এটা মানে একটা লিগ্যাল অথরিটি আছে, এগুলোকে ভুয়া বলা যাবে না। তবে এই এদের মনে হয় 2-3টা জার্নাল আছে যেগুলা ইন্টারন্যাশনাল ইন্ডেক্স 166টার মধ্যে 2-3টা মেবি আছে, যেগুলো স্কোপাস Q4 বা Q3 আছে, 2-3টা আছে। আর সবই নর্মাল জার্নাল, মানে টিচাররা ওখানে আর্টিকেল পাবলিশ করে। এরকম কিছু কিছু জার্নাল এখন আর কোনো অ্যাক্টিভ না আর কি। ঠিক আছে, আপনারা জার্নাল গুলোর ভিতরে ঢুকলে সেগুলো দৈন্য দশা দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো না, এই যে দেখছেন, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অফ লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জার্নাল অফ বায়োলজিক্যাল সায়েন্স। ওখানে আমি পার্টিকুলার কোনো জার্নাল নিয়ে মন্তব্য করবো না, কারণ আমি সবগুলো জার্নালের ডিটেলস জানি না। কিন্তু এগুলা ভুয়া না, এগুলার লিগ্যাল অথরিটি আছে। দু একটা জার্নাল হয়তো দু একটা ভালো ইন্ডেক্সে থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ জার্নালই আসলে মানে অতটা, যেমন জালালাবাদ মেডিকেল জার্নাল, এখন আপনি যদি জার্নালের ভিতরে ঢুকেন তাহলে জার্নালের ইন্টারফেস থেকে শুরু করে আরো আরো ডিটেলস দেখতে পাবেন। অনেক জার্নাল এখন আর কোনো পাবলিকেশনে নাই, মানে কোন রকম আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে যে মূলত পদোন্নতির জন্য বা স্টুডেন্টদের পেপার করার জন্য আর কি। এগুলো বাংলাদেশি জার্নাল সব, ঠিক ঠিক আছে। এগুলোতে পাবলিকেশন ফিও অতটা না, তত সামান্যই হবে। এই বাংলা জল, এখানে গিয়ে এখানে গিয়ে আপনারা বাংলাদেশি জার্নাল গুলা পাবেন। এগুলা কিছু ক্ষেত্রে আমি বলবো এটা ভালো যে ইউনিভার্সিটি গুলা জার্নাল আছে, শিক্ষার্থীরা নতুন হিসেবে পাবলিশ করতে পারে। কিন্তু এইসব জার্নালে আর্টিকেল পাবলিশ করলে আমি মনে করি পদোন্নতির ক্ষেত্রে এগুলো বিবেচনা না করাটাই ভালো। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো আমাদের কিছু, যেটা বললাম যে কিছু অর্গানাইজেশনের জার্নাল বা বিভিন্ন ইউনিভার্সিটি জার্নাল, এগুলাকে আমরা ভুয়া বলা যাবে না, এগুলো একটু কম মানসম্পন্ন বা নর্মাল জার্নাল হিসেবে আমরা এগুলাকে কাউন্ট করতে পারি। আশা আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। ওকে। তো এই জন্য আবারও বলছি, একেবারেই স্কোপাস ওয়েব অফ সায়েন্সে না পেলেই হুট করে কাউকে ভুয়া বলার আগে অবশ্যই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখবেন। এখন যারা ফেক ইমপ্যাক্ট ফ্যাক্টর লিখে রাখছে, সে তো চোখ বন্ধ করে ভুয়া। ঠিক আছে, বা যে বেল লিস্টে আছে তো তো মানে ভুয়া তো ভুয়াই, ঠিক ঠিক আছে। এবং আমরা আজকে ক্লাসে যতটুকু এই অংশে পড়লাম, আমাদের আরো একটা অংশ, ছোট অংশ বাকি আছে। কিছু কিছু এক্সেপশন আছে যেটা এক্সেপশন হিসেবে মনে রাখতে হবে, যেমন ভালো জার্নাল গুলোকে মাঝে মাঝে সতর্কতা। যেমন ধরেন এমডিপিআই, এমডিপিআই হচ্ছে একটা পাবলিশার, এদের অধীনে প্রায় 500 জার্নাল আছে। এবং এই পাবলিশারের অনেক জার্নাল স্কোপাসের তালিকায় আছে, অনেক জার্নাল স্কোপাসের তালিকায় নাই। এখন এই পাবলিশারটা ভালো পাবলিশার, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। ওরা প্রায় 1-1.5 মাসে পেপার প্রসেস করে, ফলে তাদের পিয়ার রিভিউ নিয়ে প্রসেস আছে, মানে এরা ভালো কিন্তু এদের মান নিয়ে প্রশ্ন আছে আর কি। এই জন্য যেসব জার্নাল ফুললি ওপেন অ্যাক্সেস মানে সোজা কথা, এই জার্নালে পাবলিশ করতে টাকা লাগবে লাগবে, কিন্তু ভালো, মানে ভালোর মধ্যে যারা ফুললি ওপেন অ্যাক্সেস তাদের নিয়েও আমরা মাঝে মাঝে একটু সন্দেহ করি। তো যেটা বলছিলাম যে এই যে এমডিপিআই নিয়ে অনেকের একটু প্রশ্ন আছে। এর বাইরে ভালো জার্নাল গুলার মধ্যেও
মাঝে মাঝে বিভিন্ন অভিযোগের কারণে কিছু কিছু জার্নালকে ব্ল্যাক লিস্টেড বা স্কোপাস থেকে আউট করা হয় বা ওয়েব অফ সায়েন্স থেকে আউট করা হয়। এগুলো খুবই রেয়ার, মানে ধরেন হাজারে একটা ঘটে, বা 20,000 জার্নালের মধ্যে, যেমন 48,000 জার্নালের মধ্যে 44টা জার্নালকে আপডেট করে বাদ দিছে। আবার ওই জার্নালগুলো দেখা যায় আবার 2-3 বছর পরে আবার ভুল ত্রুটি সংশোধন করে আবার ঢুকে যায়। এগুলো হচ্ছে এক্সেপশন, ওগুলোকে আমরা মেইন স্ট্রিমে মনে না রাখাই ভালো। এই, ওকে। তো এই গেল আমাদের ভুয়া জার্নালের আলোচনা। এখন যারা আরো একটু জানতে চান, আমি এখানে কিছু লিঙ্ক দিয়ে দিছি, রিসোর্স ফর ফার্দার লার্নিং। এখানে কিছু আর্টিকেলের লিঙ্ক আছে, ব্লগ আর্টিকেল, যেখানে ভুয়া জার্নাল নিয়ে এই যে একটা নেচারের আর্টিকেল, নেচার খুবই প্রেস্টিজিয়াস একটা পাবলিশার, তারা এই যে ইনভেস্টিগেটিং জার্নাল দ্য ডার্ক সাইড অফ পাবলিশিং, এখানে ভুয়া জার্নাল নিয়ে একটা সুন্দর রিপোর্ট আছে। যারা অবসর সময় আছেন আপনারা চাইলে অবসর সময়ে এটা দেখতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের অবসর সময়ের সঙ্গী হিসাবে ভালো। ওকে। এই হলো মানে কিছু প্রয়োজনীয় লিঙ্ক। আমি এই ওয়ার্ড ফাইলেও লিঙ্ক গুলো আছে, আমি ওয়ার্ড ফাইলটাও দিয়ে দেবো। প্রয়োজনীয় লিঙ্ক গুলো আপনারা একটু, সরি, প্রয়োজনীয় লিঙ্ক গুলো একটু দেখে নিন। ওকে, এবার আমরা ক্লাসের দ্বিতীয় অংশে যা চলে যাব। এই যে প্রয়োজনীয় লিঙ্ক গুলো একটু দেখে নিয়েন, কিছু প্রয়োজনীয় লিঙ্ক। একটা মজার ওয়েবসাইট আছে না আমাদের, রিট্রাকশন ওয়াচ। রিট্রাকশন ওয়াচ মানে, অনেকে বলতে পারেন ভাই এই যে অনেক সময় ভালো ভালো জার্নাল গুলা বাদ পড়ে, এটা আমরা কোথায় খবর পাবো? তো রিট্রাকশন ওয়াচ হচ্ছে এমন একটা ওয়েবসাইট, কোনো পেপার যদি রিট্রাক্ট হয়, রিট্রাক্ট মানে অনেক সময় একটা পেপার ভালো জার্নালে পাবলিশ হওয়ার পরেও যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পায়, এটা গুরুতর ভুল হইতে পারে, ছোট ভুল ত্রুটি হইতে হইতে পারে, যেটা জার্নালের ইথিক্স ভঙ্গ করছে, তখন আর্টিকেলটাকে রিট্রাক্ট করা হয় বা জার্নালটাকে রিট্রাক্ট করা হয়। রিট্রাক্ট মানে উইথড্র করা হয়, বাদ দেওয়া হয়। এই রিট্রাকশন ওয়াচ নামে একটা মজার ওয়েবসাইট আছে। এই মজার ওয়েবসাইটে আপনারা যদি ঢুকেন, ঢুকলে দুনিয়ার এই যত রিট্রাকশন, এই খবরগুলো এখানে আপনারা পাবেন। কারো যদি অবসর সময় থাকে একবার একটু এই ওয়েবসাইটটাতে ঘুরে আসতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইটের নাম হলো রিট্রাকশন ওয়াচ। আবারও দিচ্ছি, রিট্রাকশন ওয়াচ। গুগলে রিট্রাকশন ওয়াচ সার্চ করলে পাবেন। এখানে দেখবেন যে এমনও নোবেল লরিয়েটও আছে, তার আর্টিকেলও মনে করেন কোনো একটা অপরাধে বা বড় অপরাধ ছোট অপরাধে, সেটা এই যে স্কোপাস ইন্ডেক্স একটা জার্নাল পাওয়া গেছে যেখানে ফেক এডিটোরিয়াল মেম্বার ছিল। এগুলো খুব রেয়ার, মানে এরা হচ্ছে যে ভালো জার্নাল, এই যে স্কোপাস একটা জার্নালকে রিমুভ করছে, সেই খবরটা এখানে চলে আসছে। এই যে কোনো একটা পেপারে ডুপ্লিকেট ইমেজ ব্যবহার করছে, পাবলিশ হওয়ার 4 মাস পরে সেই পেপারটা বাদ দেওয়া হয়েছে। এই দুনিয়া সব রিট্রাকশনের খবর পাবেন এখানে, এখানে পাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন। এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের বড় অংশ, আর ছোট অংশ খুব আলোচনা খুব ছোট। তো আমরা এই অংশে যেটা বললাম যে প্রথম অংশে আমরা আলোচনা করলাম ভুয়া জার্নাল নিয়ে, এবং ভুয়া জার্নালের যাবতীয় যত খুঁটিনাটি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি ক্লাসের প্রথম অংশে। এইবার আমরা ক্লাসের দ্বিতীয় অংশে যাব। ক্লাসের দ্বিতীয় অংশ হচ্ছে, এই যে দেখুন, আমরা গত ক্লাসে শিখেছি ভালো আর্টিকেল ভালো জার্নাল কিভাবে চিনবো। আজকে আমরা শিখতেছি ভুয়া জার্নাল ভুয়া আর্টিকেল কিভাবে চিনবো। এখন ভালো আর্টিকেল তো চিনলে হবে না, ডাউনলোড করতে হবে না, ডাউনলোডও তো করতে হবে। তো আমরা এখন খুব ছোট করে আলোচনা করব, ছোট করে আলোচনা করব যে আর্টিকেল কিভাবে ডাউনলোড করবেন বা অ্যাক্সেস পাবেন সেটা নিয়ে কথা হবে, এবং বুকস কিভাবে ডাউনলোড করবেন বা অ্যাক্সেস পাবেন সেটা নিয়ে এখন কথা হবে। আমি খুবই শর্টকাটে আলোচনা করব। আহ প্রথমেই বলি, দুনিয়াতে যত আর্টিকেল আছে, ধরুন দুনিয়াতে 100টা আর্টিকেল আছে, এর মধ্যে 60টা আর্টিকেলই হচ্ছে আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আবার বলছি, দুনিয়াতে যদি 100টা আর্টিকেল থাকে, এর মধ্যে 60টা আর্টিকেল আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কোনো আলাদা কায়দা কৌশল করতে হবে না। কারণ সেগুলো ওপেন অ্যাক্সেস জার্নাল, মানে সেগুলো এমনিতে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। গুগল স্কলার সার্চ করলে দেখবেন এমনি পিডিএফ আছে। আচ্ছা, এর কথা হলো বাকি 40টার কি হবে? বাকি 40টার মধ্যে ধরুন 25টা আর্টিকেল বা 30টা আর্টিকেল সাইহাব নামক একটা ওয়েবসাইট আছে, সাইহাবের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এই সাইহাব হচ্ছে একটা ইনিশিয়েটিভ। আলেকজান্দ্রা আবার কুইন নামক একজন মহিলা আছেন ওয়ার্ল্ড ওয়াইড, যার নামটা একই সাথে শ্রদ্ধার সাথে মানুষ নেয়, এবং পাবলিশার গুলা যার নামটা খারাপ ভাবে নেয়। কারণ এই আলেকজান্দ্রা আবার কুইন যেটা করেছেন, উনি একজন কাজাকস্তানের একজন প্রোগ্রামার। তিনি দুনিয়ার যত ভালো জার্নাল আছে সেগুলার ওয়েবসাইট কোনোভাবে ক্র্যাক করে ভালো জার্নালের আর্টিকেল গুলো একটা সার্ভারে নিয়ে আসছে, মানে যে আর্টিকেল গুলো ডাউনলোড করতে আমাদের টাকা লাগতো সেই আর্টিকেল গুলো উনি ওনার সার্ভারে নিয়ে আসছে। বিশেষ করে 2020 সাল পর্যন্ত যত পেইড আর্টিকেল আছে, সব প্রায় সব পেইড আর্টিকেল আপনি সাইহাবে পেয়ে যাবেন। উনি ওই কোনো একটা সিস্টেম করে সেটা এখানে নিয়ে আসছে।
আপনি জাস্ট হচ্ছে যে সেই আর্টিকেলের ইউআরএলটা, আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিলেই ওনার ওয়েবসাইটে আপনাকে আর্টিকেলটা উনি ডাউনলোড করে, মানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবং সেখানে কোথাও এই ওয়েবসাইটে কোনো চিহ্ন থাকবে না, একদম ফ্রেশ আর্টিকেল আপনাকে ডাউনলোড করে দেবে। তো ওনাকে নিয়ে আমি অলরেডি কয়েকটা লেখাও লিখছি আমাদের গ্রুপে। এবং মানে সাইন্টিফিক ওয়ার্ল্ডে সবচেয়ে প্রভাবশালী একটা নাম, বৈজ্ঞানিক সাময়িকী নেচার একবার তাকে উপাধি দিছে যে পাইরেট কুইন অফ দা সায়েন্স, এরকম একটা উপাধিও দিচ্ছে। আপনারা যদি নামটা সার্চ করেন, আলেকজান্ডার এভার কুইন বা সাইহাব প্রতিষ্ঠাতা লিখে সার্চ করলে ওনার নাম পাবেন। উনি হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ল্ডে সবচেয়ে প্রভাবশালী একজন নাম, যিনি একজন মহিলা। এবং ওনার কারণে আমাদের মতো গরিব দেশের আমরা কিন্তু উপকৃত হচ্ছি। ওকে, তো কিভাবে উপকৃত হচ্ছি দেখেন। আমাদের প্রথম কাজ হলো গুগল স্কলারে যাব, বা আমরা যেখানে আর্টিকেল খুঁজতেছি সেখানে যাব। আমি কিছু ইয়ে কেটে দিই, এগুলো দরকার নেই সেগুলো কেটে দিই। আচ্ছা, আমরা প্রথমে গুগল স্কলার বা হচ্ছে আমরা যেখানে আর্টিকেল খুঁজবো সেখানে আমরা যাব। এই যে গুগল স্কলারে আমি গেলাম। গুগল স্কলারে গিয়ে আমরা কোনো একটা আর্টিকেলের নাম লিখে আমরা সার্চ করলাম। হ্যাঁ, নর্মালি খুব নতুন আর্টিকেল, খুব পুরাতন আর্টিকেল পাওয়া যায় না। তো কোনো একটা আর্টিকেল আমরা সার্চ করলাম। এখন দেখেন, কিছু কিছু আর্টিকেল এমনিতেই ফ্রি। যেমন দেখেন এই আর্টিকেলটা ফ্রি, লেখাই আছে, এটার পিডিএফ আছে ভেতরে ফ্রি। এই আর্টিকেলটাও ফ্রি, এটার পিডিএফ ভেতরে আছে, লেখাই আছে। কিন্তু এই আর্টিকেলটা আমরা যদি প্রথম আর্টিকেলটায় ঢুকি, দেখেন, আমরা একটু অপেক্ষা করি, স্ক্রিন আসতে তো একটু সময় লাগবে। আচ্ছা, এই যে আর্টিকেলটা, স্ক্রিনে আপনারা এখন আর্টিকেলটা দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলটার হয় আপনার অর্গানাইজেশনাল অ্যাক্সেস লাগবে, অথবা এটা পার্সেস পিডিএফ, পিডিএফটা কেনা লাগবে। এখন আপনি যদি এই আর্টিকেলটার পিডিএফ কিনতে চান, আপনার প্রায় 3500 টাকা লাগবে। 3500 টাকা একটা আর্টিকেলের জন্য কিনতে তো আমরা আসলে পোষাবে না। আমি যদি আর্টিকেলটার ইউআরএলটা কপি করি, ইউআরএল মানে উপরের যে লিঙ্কটা, দেখেন আমি আর্টিকেলের ইউআরএলটা কপি করলাম। এই আর্টিকেলের ইউআরএলটা কপি করলাম, কপি করে সাইহাবের ওয়েবসাইটে যাবো। ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো শিটে। এই যে সাইহাবের ওয়েবসাইটে যাবো, সাইহাব.এসি। হ্যাঁ, সাইহাবের ওয়েবসাইটে আমি এখন যাব। মানে আর্টিকেলটার ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে সাইহাবের ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, সাইহাবের ওয়েবসাইটে যাওয়ার পরে আমার কাজ হবে ইউআরএলটা পেস্ট করা। জাস্ট ইউআরএলটা আপনি পেস্ট করে দিবেন ওখানে। পেস্ট করে আপনি যদি ওপেনে ক্লিক করেন, এই যে আমি এখন এটা ওপেনে ক্লিক করেছি। ওপেনে ক্লিক করলে দেখবেন সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে আপনাকে এই আর্টিকেলটার পিডিএফ দিয়ে দেবে। এবং যেটা আপনি ডাউনলোড, যে লেখা আছে সেভ, আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, যেখানে লেখা আছে সেভ আপনি ডাউনলোড করতে পারবেন। সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে হয়ে যাবে। ওকে, তার মানে কি এটা একটা বিশাল ইনিশিয়েটিভ, যার মাধ্যমে আমরা আর্টিকেল ডাউনলোড করতে পারি। এখন সব আর্টিকেল হয়তো পাবেন না, এটা যেমন ট্রু। যেমন আমরা আরেকটা আর্টিকেল দেখি, এই আর্টিকেলটা তো পেয়েছি। ইভেন ফ্রি আর্টিকেলও সাহেব দিয়ে ডাউনলোড করলে ভালো, খুব ইজিলি করা যায়, আর্টিকেলের ইউআরএল দিয়ে দিলেই ডাউনলোড করে দেয়। ওকে, আমরা আরেকটা ওয়েবসাইটে, আরেকটা আর্টিকেলে ঢুকি, দেখি এই আর্টিকেলটা পাই কিনা। এই যে আরেকটা আর্টিকেল আমরা এখন ওপেন করতেছি, আপনাদের স্ক্রিনে হয়তো এখন আসে নাই, দ্য আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি, এটার আর্টিকেল যে কোনো সাবজেক্টের জন্যই। আচ্ছা, এটা কিন্তু কেনা কেনা লাগবে, তো আমরা এটার ইউআরএলটা কপি করি। জাস্ট আপনি যে এজ ইউজুয়াল আমরা যে ইউআর কপি করে সেভাবে করবেন, ঠিক আছে, ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে ওই যে সাইহাবের যে ওয়েবসাইটটা লিঙ্ক আছে সেটে, সাইহাবের ওয়েবসাইটে যাবেন। গেলেই সে বলে দিবে যে তার কাছে আর্টিকেলটার পিডিএফ আছে কিনা, কারণ আমি নিজেও জানি না যে আর্টিকেলটার পিডিএফ সাইহাবের কাছে আছে কিনা। জাস্ট আপনারা 5 সেকেন্ড অপেক্ষা করবেন। 5 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন সে আপনাকে মোস্ট লাইকলি পিডিএফটা দিয়ে দেবে। মানে সে 2021-এর আগ পর্যন্ত প্রায় সব আর্টিকেলই তার এখানে পাওয়া যায়, এবং সেখানে কোথাও তার নামের চিহ্ন থাকে না। তো অনেকে বলতে পারেন ভাই এভাবে ডাউনলোড করলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। ঠিক আছে, ওয়ার্ল্ডে সবাই ব্যবহার করে, এটা কোনো সমস্যা নয়। এর আপনি সেভে ক্লিক করলেই হবে, সেভে ক্লিক করলেই হবে। এই আর কি। তো যাদের আমার অ্যাক্সেস নাই, তারা আমরা সাইহাব দিয়ে, যেটা বললাম, বিশ্বে যদি 100টা আর্টিকেল থাকে 60টা তো আপনি এমনিই পাবেন। বাকি 40টার মধ্যে 25টা বা 30টা আপনি সাইহাব দিয়ে পাবেন। সাইহাব একটা বিশাল জিনিস, সাইহাব দিয়ে পাবেন। যদি কখনো দেখেন সাইহাবের ওয়েবসাইটটা কাজ করতেছে না, তো সাইহাবের এই ডেটা দিয়ে বানানো একটা ওয়েবসাইট আছে পেপার পান্ডা। পেপার পান্ডা আগের ব্যাচে ক্লাস করার সময় ভুলে গেছিলাম নামটা। পেপার পান্ডা, ঠিক আছে, যে পেপার পান্ডা।
এই যে পেপার পান্ডা ডট অ্যাপ, এখানে ঢুকবেন। এই পেপার পান্ডার কাজ আর সাই হাবের কাজ আসলে একই। আমার ধারণা ওরা নিজেরাই একই ওয়েবসাইট ওরা নিজেরা চালায় আর কি। তো এই পেপার পান্ডায়, এই পেপার পান্ডায় গেলাম। পেপার পান্ডায় গিয়ে হচ্ছে সার্চ করা যায়, বা এই যে এই লেখা আছে না অ্যাড টু ক্রোম, এই ক্রোমের সাথে পেপার পান্ডাকে অ্যাড করা যায়। এই যে লেখা আছে অ্যাড টু ক্রোম, এই ক্রোমের সাথে পেপার পান্ডার যে এক্সটেনশনটা, যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা লেখা আছে অ্যাড টু ক্রোম, মানে আপনার ক্রোমের সাথে এই এক্সটেনশনটা অ্যাড করে দেবেন। এটা মানে সাইহাবিরই আর একটা রূপ বলতে পারেন। এই যে আমি আমার ব্রাউজারের সাথে পেপার পান্ডা অ্যাড করে দিছি। এরপর পেপার পান্ডা অ্যাড হওয়ার পরে পেপার পান্ডাকে ভিজিবল করে দিবেন, মানে পেপার পান্ডা নীল করে দিবেন আর কি। এই যে পেপার পান্ডা আমার এখানে ব্রাউজারে এখন দেখাচ্ছে, এটা ক্রোম দিয়ে হবে। এখন এটা সুবিধা কি? সুবিধা হলো মনে করেন এই আর্টিকেলটা আমার লাগবে, এই আর্টিকেলটা আমার লাগবে, আমার টাকা টাকা লাগবে। এবার আমি পেপার পান্ডা যদি ক্লিক করি, পেপার পান্ডায় ক্লিক করলে লেখা আছে ডাউনলোড দিস পেপার। এবার ডাউনলোড দিস পেপারে ক্লিক করলে সে আমাকে এটা ডাউনলোড করে দেবে। ঠিক আছে, এই যে ডাউনলোড দিস পেপারে ক্লিক করলাম, সে ডাউনলোড করে দিচ্ছে। মানে কোন একটা আর্টিকেলে ঢুকে, আর্টিকেলের পেজে ঢুকে শুধু ওই পেপার পান্ডার যে চিহ্নটা, পেপার পান্ডার চিহ্নতে ক্লিক করলে আপনাকে আর্টিকেলটা ডাউনলোড করে দেবে। তো এটাও করতে পারেন, সাইহাব দিয়েও হবে। আর সাইহাব থেকে ডেটা নিয়েই তারা পেপার পান্ডা নামক একটা এক্সটেনশন বানিয়েছে। তাহলে সেই এক্সটেনশন দিয়েও আপনি পেপারটা, পেইড পেপারটা আপনি নামাতে পারেন। এটাও একটা ভালো অপশন আমি মনে মনে করি। ওকে, সাইহাব ফ্রি, রাইট, সাইহাব ফ্রি। সাইহাব কি সেফ? সেফ আছে। ওকে, একজন বলছেন ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, সাইহাব কোনো কোনো দেশে সাইহাব মানে অ্যাক্সেস করা যায় না, কিন্তু বাংলাদেশ থেকে সাইহাবে অ্যাক্সেস করা যায়। ওকে, আচ্ছা। তা আমরা যেটা বললাম পেপার পান্ডা দিয়েও পারবো, সাইহাব দিয়েও পারবো। আচ্ছা, যদি না হয় যেমন খুব রিসেন্ট আর্টিকেল গুলো যেগুলো ফ্রি সেগুলোতে ফ্রি, কিন্তু পেইড গুলো পাওয়া যায় না। তো রিসেন্ট আর্টিকেল গুলো পাওয়ার জন্য কয়েকটা পন্থা আছে, মানে যেগুলো আমাদের এই উপরোক্ত পন্থায় হবে না। একটা পন্থা হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড। আচ্ছা, আমি নামটা একটু লিখে দিই এখানে। সাইহাব মিউচুয়াল এইড নামক একটা ইনিশিয়েটিভ আছে। নামটা হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড। আচ্ছা, আমি একটু দেখাই দিই বিষয়টা। সাইহাব মিউচুয়াল এইড লিখে গুগলে সার্চ করবেন, জাস্ট গুগলে সার্চ করবেন। তো এটা হলো কি, দুনিয়ার যে রিসার্চারদের কমিউনিটি একে অপরকে হেল্প করার জন্য এই ওয়েবসাইটটা খুলেছে। মানে এই ওয়েবসাইটে গিয়ে নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো একটা পেপারের রিকোয়েস্ট করেন, তাহলে 10 মিনিটের মধ্যে কেউ না কেউ আপনাকে এই পেপারটা ডাউনলোড করে দেবে। এবং ডেইলি 2টা করে রিকোয়েস্ট করা যায়, পেপারের জন্য ডেইলি 2টা করে রিকোয়েস্ট করা যায়। আবার টাকা দিয়ে মানে কিছু ডোনেশন করে আপনি আরো রিকোয়েস্ট করতে পারবেন। তো এটার নাম হচ্ছে সাই হ্যাভ মিউচুয়াল এইড। এই ওয়েবসাইটে গিয়ে আপনার কাজ হবে প্রথমে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট খোলা। যাদের অ্যাকাউন্ট আছে আপনারা সাইন ইনে ক্লিক করলে হবে, সাইন ইনে ক্লিক করলে হবে। ঠিক আছে, তা আমার আইডি পাসওয়ার্ড এখন মনে নাই। আমি অ্যাকাউন্ট খুলছিলাম অবশ্যই এখানে, বেশ কিছুদিন ধরে ইউজ করা হয় না। আহ, আচ্ছা, আমি দেখি আমার আইডি পাসওয়ার্ডটা মনে করতে পারি কিনা। মনে করতে পারলে আমি এখনই দেখাই দিচ্ছি এটার কাজটা। মানে এটা একটা রিসার্চারদের কমিউনিটি। আমরা যেমন একে অপরকে হেল্প করি না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এমনই একটা প্ল্যাটফর্ম আর কি। তো দেখি আমার আইডি দিয়ে ঢুকা যায় কিনা। না ঢুকা গেলে আমি জাস্ট আগের ব্যাচের ভিডিও থেকে টেনে আপনাদেরকে দেখাই দেবো আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি প্রসেসটা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাজ ইউজুয়াল নিয়ে অ্যাকাউন্ট খুলবেন যদি প্রয়োজন মনে করেন। এরপর সাইন ইন করলেই এই ওয়েবসাইটে দেখাবে। এরপর এখানে লেখা আছে পোস্ট, মানে কোনো একটা বিষয়ে হেল্প চাইতে হলে পোস্টে ক্লিক করবেন। পোস্ট মানে আপনি হেল্পের জন্য এখানে পোস্ট করবেন, এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর কি করতে হবে আমি তো আগের ব্যাচে ভিডিও থেকে টেনে দেখাই দিই, কারণ আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন পাসওয়ার্ডটা মনে নেই, কিন্তু জাস্ট সোজা আমি আগের ব্যাচ থেকে টেনে দেখাই দিই। শুধু এই অংশটা 1 সেকেন্ড, এক এক মিনিট টেনে দেখাই দিই। আচ্ছা, সাই হ্যাভ মিউচুয়াল এইড, আমরা সাই হ্যাভ মিউচুয়াল এইডে ঢুকেছি। আচ্ছা দেখেন, লেখা আছে না পোস্ট, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলেই দেখবেন একটা ঘর ঘর আসবে। সেই ঘরে বলবে যে আর্টিকেলটা আপনি চাচ্ছেন বা যে বইটা চাচ্ছেন, আর্টিকেল চাইলে আর্টিকেলের ডিওয়াই নাম্বার এখানে দেন। আর বুক চাইলে বুকের আইএসবিএন নাম্বার দেন। যে কোনো আর্টিকেলের টাইটেলের সাথে তার ডিওয়াইটা পাওয়া যায়।
তো ওই আর্টিকেলের ডিওয়াই নাম্বার, যেটা 10 দিয়ে শুরু হয়, 10 দিয়ে শুরু শুরু হয় কিন্তু, ডিওয়াই নাম্বারটা এখানে দিলেই আপনি এখান থেকে আপনি ডেলি একটা দুইটা আর্টিকেল এভাবে ফ্রিতে রিকোয়েস্ট করতে পারবেন। তবুও আমি মনে করি এটা একটা বড় হেল্প, কারণ মানে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বই, যে কোনো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, এটা পাওয়ার জন্য ভালো। তো আর্টিকেল পেতে হলে এই অপশনটা সিলেক্ট করবেন যেখানে ডিওয়াই দেওয়া লাগবে। আর বই পাইতে হলে এই যে ফুল বুক, এখানে ক্লিক করবেন। ঠিক আশা আছে, করি বুঝতে পারছেন। তো আমি মনে করি এটার উপর কোনো ওয়েবসাইট হয় না। মানে এত ভালো একটা ইনিশিয়েটিভ অনেকে হয়তো জানতেনও না। তো আচ্ছা, একজন প্রশ্ন করছে আর্টিকেলের ক্ষেত্রে আমি একটা এই তো শীট দিয়ে দিব টপ, তো এগুলো গুগল থেকে পাওয়া যেটা বলছিলাম এখানে এমন হচ্ছে কিছু নাম্বার, বড় ওয়েবসাইট যেমন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার এই আর্টিকেল কিভাবে পাবেন এটা সম্ভাব্য বা এগুলা আচ্ছা বলছি। আমি বলে দেই যে এখানে গিয়ে ডিওয়াই নাম্বারটা এর দেবো। বাইরে আমি একটা শীট দিয়ে দিব টপ, এগুলো গুগল থেকে পাবেন। তো লেকচার অনেক ভালো। ওকে, আচ্ছা, ডিওয়াই নাম্বার, এখানে ডিওয়াই নাম্বার দিয়ে দিবেন। ডিওয়াই নাম্বার দিলেই ওই ওই আর্টিকেলের ডিটেলস দেখাবে। এরপর দেখবেন নিচে লেখা আছে নিউ রিওয়ার্ড। এই নিউ রিওয়ার্ডে ক্লিক করলেই আপনার মেইলে তো 10 মিনিটের মধ্যে কেউ না কেউ আর্টিকেলটা ডাউনলোড করে দেবে। এটা হলো আরেকটা উপায় আর্টিকেল পাওয়ার। মানে আমরা এক একটা উপায়ের এক একটা ক্রেডিবিলিটি, ঠিক ঠিক আছে। মানে আপনি যেভাবেই পান, আপনার হচ্ছে যে সোর্স গুলা দরকার, কোনো বড় ভাই আপনাকে ডাউনলোড করে দিই বা আপনি নিজে করেন, আপনার জাস্ট অল্টারনেটিভ গুলা মাথায় রাখলে হবে। আরেকটা ভালো লিগ্যাল দিক হলো, মানে ভালো দিক হলো অথরকে রিকোয়েস্ট করা। এই যে স্যাম্পল মেইল এখানে আছে, আমি দিয়ে দেবো এই শীটটাও। নর্মালি যে কোনো আর্টিকেল যখন পাবলিশ হয়, ওই অথরদের নাম আর ঠিকানা তো আর্টিকেলের নিচে থাকে। ওদের নাম ঠিকানা লিখে গুগল করলে ওদের মেইলটা পাওয়া যায়, বিশেষ করে ইনস্টিটিউশনাল মেইল পাওয়া যায়। তো যে কোনো অথরকে যদি আপনি মেইল করেন, এখানে একটা নমুনা দেওয়া আছে যে আপনার আর্টিকেলটা আমার প্রয়োজন, তো অনেক সময় অথররা পেপারটা দিয়ে দেয়। কারণ পেপারটা দিলেই তার লাভ, কারণ সে সাইটেশন পাবে ইত্যাদি ইত্যাদি। পেপারটা দিলেই তার লাভ। তো আপনারা হচ্ছে যে এটাও করতে পারেন, অথরকে মেইল করতে পারেন, এটাও একটা ভালো অপশন। এর বাইরে রিসার্চ গেট নামও একটা জিনিস আছে, আসলে অত দরকার নাই, এগুলো বেশি হাইপড। রিসার্চ গেট হচ্ছে কি, যেখানে রিসার্চারদের আইডি থাকে, সেটা হচ্ছে রিসার্চ গেট। তো রিসার্চ গেটে গিয়েও সার্চ করতে পারেন, বা ধরেন কোন একটা আর্টিকেল আপনার দরকার, আর্টিকেলের নামের সাথে রিসার্চ গেট শব্দটা লিখে, মনে করেন আর্টিকেলের নামের সাথে রিসার্চ গেট শব্দটা জুড়ে দিয়ে গুগলে খুঁজতে পারেন, তাহলে গুগল আপনাকে বলে দেবে যে রিসার্চ গেটে কোনো গবেষকেরা আপলোড করছে কিনা। ঠিক আছে, এই যে রিসার্চ গেট লিখে আর্টিকেলের টাইটেলের সাথে রিসার্চ গেট লিখে সার্চ করতে পারেন। যেমন আমি অনেক সময় কোনো আর্টিকেল খুঁজে না না পেলে টাইটেলের সাথে রিসার্চ গেট বা টাইটেলের সাথে পিডিএফ শব্দটা লিখে সার্চ করি। অনেক সময় দেখা যায় যেখানে পিডিএফ আছে তখন সে আমাকে ওখানে নিয়ে যায়। ঠিক আছে, তো এটাও একটা কৌশল হইতে পারে, একটা ভালো কৌশল বলি যেটা বেশি ইফেক্টিভ। আমরা তো যে কোনো আর্টিকেল যখন আমরা খুঁজি, বিশেষ করে গুগল স্কলারে, তো গুগল স্কলারে তো ফ্রি আর্টিকেল গুলো আমরা ফ্রিতে নামাই, পেড গুলো তো ফ্রিতে নামানোর সুযোগ নাই। কিন্তু মাঝে মাঝে ফ্রি আর্টিকেল গুলা ডাউনলোড করতে গেলেও কিছু হ্যাসেল আছে। মানে অনেক সময় দেখা যায় একটা আর্টিকেল ফ্রি, কিন্তু এটা ডাউনলোড করতে গেলে হয়তো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা লাগে বা ওয়েবসাইটের ভেতরে ঢোকা লাগে। মানে ফ্রি গুলাও আসলে খুব অনেক সময় ইজিলি পাওয়া যায় না। তো এই সমস্যার সমাধান করার জন্য গুগল স্কলার নিজেই উদ্যোগী হয়ে একটা কাজ কাজ করেছে। সেই কাজ হলো, আমি দেখাচ্ছি। মানে গুগল স্কলারে যে আর্টিকেল গুলো পেইড, সেগুলো তো পেইড, কিন্তু যেগুলো ফ্রি বা অনলাইনে কোথাও ফ্রিতে আপলোড করা আছে, যদি এরকম হয় যে তার সার্চিং এ সে নিয়ে আসে, তো গুগল স্কলারের একটা এক্সটেনশন আছে, নাম হলো এই যে এটা গুগল স্কলার বাটন। দেখেন আমার ব্রাউজারের সাথে গুগল স্কলার বাটন নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনের কাজ হলো, গুগল স্কলারে আমরা যখন কোনো কিছু খুঁজি, মনে করেন আমি একটা বিষয় লিখে সার্চ সার্চ করলাম, গুগল স্কলারে আমরা যখন কোনো কিছু খুঁজি, তখন সে করে কি, ধর আমি জাস্ট এই আর্টিকেলটাতে ঢুকলাম, কথার কথা, সে আর্টিকেলটাতে ক্লিক করার সাথে সাথে সে আমাকে পিডিএফটা দিয়ে দেয়। মানে গুগল স্কলার বাটনের কাজ হলো, কোনো একটা আর্টিকেল যদি সেটা অনলাইনে ফ্রিলি অ্যাভেলেবেল হয়ে থাকে, নর্মালি ফ্রিতে অ্যাভেলেবেল হলেও তো আমরা একটা ওয়েবসাইটে যাওয়া লাগে, ডাউনলোড করা লাগে, কিছুটা প্রসেস আছে, 10 সেকেন্ডের প্রসেস। কিন্তু এই বাটনটা থাকলে আপনি জাস্ট আর্টিকেলের নামের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর্টিকেলের নামের উপর ক্লিক করলে গুগল স্কলার বাটন এটাকে অটোমেটিক ডাউনলোড করে দেবে। এই বাটনটা অ্যাড করতে হলে আপনার গুগল স্কলার অ্যাকাউন্ট মেবি থাকা লাগবে। অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট বাড়তি জিনিস যেটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট থাকতে হলে আপনার এই গুগল স্কলার অ্যাকাউন্টের যে থ্রি বারে যাবেন, থ্রি বারে গিয়ে এখানে লেখা আছে সেটিং, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর দেখবেন লেখা আছে, মানে সেটিং যে পেজটা আসবে আর কি, সেই সেটিং এর পেজের মধ্যে লেখা আছে ব্রাউজার এক্সটেনশন।
এই ব্রাউজার এক্সটেনশনে দেখবেন গুগল স্কলার বাটনের নামটা আছে, এটাকে জাস্ট ওকে ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারের কোনায় অ্যাড হয়ে গেছে। তো এটা থাকলে সুবিধা হলো মানে ফ্রি গুলা সে একবারে গোছায়া দিয়ে দেয়, ক্লিক করলেই দিয়ে দেয়, ঠিক আছে। তো ফ্রি গুলা কিভাবে পাবেন সেটা যেমন বললাম, পেড গুলা কিভাবে পাবেন সেটাও বললাম। তবুও হয়তো কিছু কিছু আর্টিকেল আমরা অ্যাক্সেস পাবো না, এটা খুব স্বাভাবিক। আপনি পে করতেছেন না তাই আপনি কি সব পাবেন? 2024 সালের আর্টিকেল, 25 সালের আর্টিকেল, এগুলো সবসময় হয়তো আমরা নাও পেতে পারি। এই বাস্তবতাটুকু আমাদের মেনেই নিতে হবে, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শেষ করবো জাস্ট আর 2 মিনিট। বই ডাউনলোডের কোনো ভালো তেমন ওয়েবসাইট নাই, কারণ বইয়ের প্রাইভেসি অনেক বেশি। বই ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইটের নাম হচ্ছে জেড লাইব্রেরি। যদিও ইউএসএ গভর্নমেন্ট মাঝে পাবলিশারদের কপিরাইট মামলার কারণে এটা বন্ধ করে দিছে, কিন্তু স্টিল এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনলাইন লাইব্রেরি, এটার নাম হচ্ছে জেড লাইব্রেরি। গুগলে জেড লাইব্রেরি সার্চ করলে জেড লাইব্রেরির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জেড লাইব্রেরি ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখেন, এসব ওয়েবসাইট ব্যবহার করতে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড কিছুই দেওয়া দেওয়া লাগে না, মানে এগুলো সেফ। যদি কোনো ওয়েবসাইট ব্যবহার করতে আইডি পাসওয়ার্ড দেওয়াই লাগে কখনো, দেখেন সেক্ষেত্রে এটা একটু বুঝে শুনে ব্যবহার করা ভালো। এই যে এখানে 2 কোটি বই আছে, 28 লাখ আর্টিকেল আছে। জেড লাইভ, ইভেন এই জেড লাইব্রেরিটাও কিন্তু সাই হাবিরই একটা ইনিশিয়েটিভ, আমি যতটুকু জানি। তো এই যে জেড লাইব্রেরি, এখানে বই এবং আর্টিকেল আছে, এটা একটা ভালো ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট আছে আন্না আর্কাইভ নামে। আন্না আর্কাইভ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আর্কাইভ গুলোর মধ্যে একটা। এটাও ইউএসএ গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল, পরে আবার এটা চালু হয়েছে। এগুলোর নামগুলো বলে দিচ্ছি, এগুলোতে খুব বেশি কিছু বলার নাই। তো এইগুলো আর কি বই ডাউনলোড করার ওয়েবসাইট। লাখ লাখ কোটি কোটি বই আছে। আর রিসার্চের শিট কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? আমি নিজে পার্সোনালি যে কোনো বিষয়, ধরেন আমি রিসার্চ মেথোডোলজি জানতে চাই, হ্যাঁ, তখন আমি স্ক্রাইবিয়ার নামক একটা ওয়েবসাইট আছে, স্ক্রাইবিয়ার। স্ক্রাইবিয়ার, ঠিক আছে, যে স্ক্রাইবিয়ার.com। স্ক্রাইবিয়ার ওয়েবসাইটে গিয়ে খুঁজলে হবে, অথবা ধরুন আপনি মেথোডোলজি নিয়ে জানতে চান, তাহলে আমি জাস্ট গুগল করি মেথোডোলজি স্ক্রাইবিয়ার। এটা একটা কোম্পানি যারা রিসার্চের শিট প্রদান করে। স্ক্রাইবিয়ার ওয়েবসাইটে আপনি যাবেন, এর নামটা বানানটা দেখে দেখে নিন। লেখা আছে লার্ন। লার্নে যদি আপনি ক্লিক করেন, লার্নে ক্লিক করে শিটগুলো, এদের শিটগুলো খুবই ভালো, মানে যে কোনো সাবজেক্টের জন্য এদের শিটগুলো খুবই ভালো। এই যে আপনি যদি লার্নে ক্লিক করেন, লার্নে ক্লিক করার পর এরপর লেখা আছে এই যে এই অপশনগুলোতে ঢুকলে অনেক শিট পাবেন। এই যে মেথোডোলজি ঢুকলে অনেক শিট পাবেন, শিটের কোনো শেষ নাই, ঠিক আছে, এবং খুব ভালো ভালো শিট গুলাই পাবেন। ওদের স্ট্যাটিস্টিকের শিট গুলা চমৎকার। দেখেন এই যে মেথোডোলজির জন্য ওদের কত শিট দেখেন। এই যে অনেক শিট, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে আবার অনেক শিট। এই যে এখানে রিসার্চ অ্যাপ্রোচ, এই ক্যাটাগরিতে অনেকগুলো শিট আছে। রিসার্চ ডিজাইন, এই ক্যাটাগরিতে অনেক শিট আছে। মানে শিটের জন্য তারা খুব ভালো। লেকচার শিট এখান থেকে আপনারা নিতে পারেন। আমরা তো ক্লাস বাই ক্লাস সবগুলা দিয়ে দেবই, তবুও ইন্ডিপেন্ডেন্টলি যারা কি করতে চান তাদের জন্য বললাম লেকচার শিটের জন্য এই ওয়েবসাইটটা। আর এরকম চাইলে সারাদিন বিভিন্ন ওয়েবসাইটের নাম বলা যাবে, কিন্তু এগুলো আসলে বলে শেষ করা যাবে না, বরং আপনাদের বড় কিছু দায়িত্ব দিয়ে দিই। আর এখানে আরো কিছু নাম দেওয়া আছে শিটে, এগুলো আপনারা নিজ উদ্যোগে দেখে নিয়েন। এই ছিল আমাদের আজকে ক্লাসের আলোচনা। আজকে আমরা আলোচনা করেছি দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে ভুয়া জার্নাল। ভুয়া জার্নাল কি, কেন ভুয়া জার্নালে পেপার পাবলিশ করি আমরা, ভুয়া জার্নালের পটেনশিয়াল বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ দেখেছি, কিছু ওয়েবসাইট দেখি যেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি, প্লাস আর্টিকেল কিভাবে অ্যাক্সেস পাবো সেগুলো নিয়ে কথা বলেছি। এই দুটো ক্লাস আমাদের লেকচার নাম্বার 7, 8, 9-এ হেল্প করবে। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা এতটুকু, এখন প্রশ্ন উত্তর পর্ব চলবে। সরি, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। এখানে সরি, ইলেকট্রিসিটি চলে গেছিল। এখন আশা করি শোনা যায়। তো এখন প্রশ্ন উত্তর পর্ব চলবে। যদি যদি কেউ লিভ নিতে চান লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু মূল আলোচনা শেষ। এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব আর কি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। যারা হাত তুলছেন আমি একটা একটা করে বলতেছি, আগে চ্যাট বক্সের প্রশ্নগুলো কভার করে নিই, এরপর আমরা আপনারা যারা হাত তুলছেন। আচ্ছা, একটা জিনিস খুবই স্ট্রিক্টলি একটু বলে দেই। আহ আহ একজন বলছেন আমার সাথে কথা বলতে চান, মিডিয়া, আপনি একটু হাত তুলেন, যিনি কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন, ঠিক আছে। আচ্ছা, যারা চ্যাট বক্সে প্রশ্ন করছেন আগে সেগুলা কভার করি, দেন আমরা অন্য প্রশ্নগুলো কভার করছি। ফার্স্ট ক্লাস করি নাই, ওটা কোথায় পাবো? ওটা আপনার মেইলে পাবেন। আপনি মেইল চেক করলে পেয়ে যাবেন, বা আমাদেরকে নক দিলেই পাবেন। বাংলাতে ভালো রিসার্চের বই কি আছে? বাংলাতে খুব বেশি ভালো বই নাই। তারপর
ক্লাস আর কয় মিনিট, মূল ক্লাস শেষ। ডিওয়াই কিভাবে পাবো? ডিওয়াই জার্নাল গুলা চাইলে মানে একটা ফি পেমেন্ট করে পায়। যাদের আর্টিকেল টাকা দিয়ে কিনতে হয় সেটা কি পাবলিশার পায়? হ্যাঁ, আমরা যদি আর্টিকেলের সাবস্ক্রিপশনে যে টাকাটা দিই সেটা পাবলিশার পায়। আচ্ছা, সাইয়াব কি ফ্রি? রাইট, সাইয়াব ফ্রি। এক্সিলেন্ট টিপস, ওকে। সাইয়াব থেকে পেইড আর্টিকেল পাইরেসি করে নিয়ে সেটা কি সাইট করা উচিত? সাইয়াব থেকে যে কোনো আর্টিকেল নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। আর প্রশ্ন, ডিওয়াই কি আরেকবার বলবেন? প্রত্যেকটা মানুষের যেমন এনআইডি কার্ড থাকে, প্রত্যেকটা আর্টিকেলের একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, এটাকে বলে ডিওয়াই নাম্বার। তবে দুঃখজনক বিষয় হলো ভুয়া জার্নাল গুলারও ডিওয়াই থাকতে পারে। একজন বলছেন পিয়ার রিভিউ জার্নাল কি? দুনিয়ার সব ভালো জার্নালই পিয়ার রিভিউ জার্নাল, মানে আমরা জার্নালে লেখা জমা দিলে জার্নাল যে আমাদেরকে রিভিউ করে দেয়, মানে রিভিউ প্রসেসের মাধ্যমে পাবলিশ করে, এই রিভিউ প্রসেসটাকে বলে পিয়ার রিভিউ। আচ্ছা, একজন বলছেন স্প্রিঞ্জারের যে জার্নাল গুলো সেগুলোর মধ্যে কোনটাতে টাকা লাগবে কোনটাতে টাকা লাগবে না, এলসবিআর এর কোনটাতে টাকা লাগবে লাগবে না এটা জানাতে, এটা আমরা আমাদের সামনে ক্লাস আছে, আহ সামনের ক্লাসেই এটা পাবেন। একটা বলছেন আপনি একটা স্ট্যাটিস্টিকের বই দিয়েছেন, ওটা কি এখন থেকে পড়া শুরু করবো? না, এখনই পড়া শুরু করা লাগবে না, ওটা কিন্তু খুব ভালো একটা বই এবং ওটা আমরা কিনেছি আপনাদের জন্য। আমরা যাদের কাছ থেকে কিনেছি তাদের পারমিশন নিয়ে আপনাদের কাছ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। ওকে। ইমপ্যাক্ট ফ্যাক্টর রেঞ্জ কিভাবে জানবো? এটা জানানো হচ্ছে ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে। ভুল করে ভুয়া জার্নালে পাবলিশ করলে পরে কি ভালো জার্নালে পাবলিশ করা যায়? যদি ভুয়া জার্নাল থেকে উইথড্র করা যায় তাহলে পাবলিশ করা যাবে। প্রিয়াঙ্কা, আপনি একটা প্রশ্ন করেছেন, এটার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপর আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। মোবাইলে ক্লাস করলে ভালো হবে না ল্যাপটপে? ল্যাপটপে কাইন্ডলি লেকচারটার ভিডিও কি পাবো? হ্যাঁ, অবশ্যই ভিডিও পাবেন। ওকে, যারা হ্যান্ড রেজ করেছেন আমরা হ্যান্ড রেজের ইয়েগুলো নেই। আবারও বলছি, শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন নেওয়া হবে। এর বাইরে কারো পাবলিকেশন রিলেটেড প্রশ্ন, কারো প্রপোজাল রিলেটেড প্রশ্ন, কারো হায়ার স্টাডি রিলেটেড প্রশ্ন, এগুলো সব করবেন আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আর শেষে 24 যে নাম্বারটা। ওকে। তো অন্যরা কাইন্ডলি হ্যান্ড নামিয়ে ফেলুন, শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন। হাত তুলেছেন হচ্ছে, নতুন করে হাত তুলেছেন হচ্ছে MMC নামক একজন আছেন, ফারিয়া চৌধুরী আপনি আছেন, জাকারিয়া আপনি আছেন, তা আমি মিউট করছি। ফারিয়া, ওকে। যাদের নাম বলছি আপনারা বলুন, এরপর একজন একজন করে প্রশ্ন নিচ্ছি। শুধু আজকের ক্লাস রিলেটেড হলেই কেবল প্রশ্নটা করুন। স্যার, আপনি মেনশন করেছিলেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যাদের লো থাকে তারা সবসময় ওয়েব অফ সায়েন্স আর স্কোপাস ইন্ডেক্স থাকে না। না না না, এন্ড থাকে না আমার তা না, থাকে না তা না। আপনার স্কোপাস ইন্ডেক্স, যেমন স্কোপাস ইন্ডেক্স জার্নাল, কিন্তু ইমপ্যাক্ট ফ্যাক্টর নাই, এটা হইতে পারে। বুঝতে পারছেন? আপনি দেখবেন যে এরা মানে স্কোপাসের তালিকায় আছে কিনা, ওয়েব অফ সায়েন্সের তালিকায় আছে কিনা। আচ্ছা, আমার ক্ষুদ্র যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি দেখেছি যে মেডিকেল জার্নালস যেগুলো থাকে সেগুলো ওয়েব অফ সায়েন্স বা স্কোপাসে যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 এর নিচে তারা ম্যাক্সিমামই থাকে না, কিন্তু তারা দোয়াজ ইন্ডেক্স থাকে। দোয়াজ কিন্তু ইন্ডেক্স থাকতে দোয়াজে তো সমস্যা সব, নেই। না, হ্যাঁ দোয়াজ। কিন্তু সবাই তো তো হুম, ওখানের ভ্যালিড না। ওটা তো গুগল স্কলারের মতো অনেকটা, হুম। দোয়াজের ইন্ডেক্স ম্যাক্সিমাম না না জার্নালই না না, ভ্যালিড হবে দোয়াজ, এমন কোনো কথা নেই। না দোয়াজের ইন্ডেক্স হয় মানে না তা না। বেল লিস্ট যে যা ওয়েবসাইট, মানে বেল লিস্ট নামক যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটটা এই নীতিতেই, মানে যারা দোয়াজে আছে ওদেরকে কিন্তু বেল লিস্টে জায়গা দেয় না, মানে দোয়াজটাও কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা ইন্ডেক্স। যদিও দোয়াজের মানে দোয়াজটা স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের মতো স্ট্রং না, কিন্তু দোয়াজটাও আপনার হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা ইন্ডেক্স। আচ্ছা, আমার 3টা প্রশ্ন ছিল, ফার্স্টটা গেল, এখন সেকেন্ডটা হচ্ছে কি আপনি যেহেতু বললেন বেলস লিস্টের কথা, এখন কিছু কিছু পাবলিশার আছে যারা বেলস লিস্টে ধরেন যাতায়াত করতে থাকে, ধরেন আজকে এ মাসে আপনি ওটা পেলেন, আগামী মাসেও দেখবেন ও নাই, ওদের সাথে ওদের কমিউনিকেশন হতে থাকে এবং দিস কন্টিনিউস। তো হুম, সেক্ষেত্রে এই জার্নালটাকে আপনি জাজ কিভাবে করতে পারবেন? জন্যই আমরা স্টেবল জার্নাল আর্টিকেল জমা দিলে হয়। যেমন ধরেন উইলি বা এলসবিআর জি, বা টেলর ফ্রান্সিস, এদের জার্নাল গুলা খুবই স্টেবল। ঠিক আছে। সবাই তো সেটা অ্যাফোর্ড করতে পারবে না। না, সবাই এফোর্ড করতে না পারলে আরো পাবলিশার আছে। শুধু এলসবিআর এরই জার্নাল আছে আপনার 3,000 জার্নাল। এলসবিআর এর সবগুলো কি হাই কোয়ালিটির? এলসবিআর এর মধ্যে Q1 Q2 Q3 Q4 আছে না?
উইলির জি। উইলির আবার বিভিন্ন মানে উইলিরও তো আপনার হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, লো ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। তো টপ পাবলিশার গুলো যদি জি। আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে আর ওই ওই মানটা নিয়ে আর চিন্তা করা লাগে না। আর এমন না যে স্কোপাস বা বেল লিস্ট খুব ঘন ঘন বের হয় ঢুকে, এরকম কিন্তু না। আপনার 48,000 জার্নালের মধ্যে মাত্র 44টা জার্নাল বাদ বাদ পড়াটা কিন্তু খুব বড় কোনো ঘটনা নয়। এটা অ্যাজ ইউজুয়াল, প্রতিবার যখন আপডেট হয় কিছু জার্নাল বাদ যাবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে, যেমন এমডিপিআই একবার ঢুকে একবার বের হয়, কিছু সমালোচনা আছে, যেমন ফিনল্যান্ডে এমডিপিআই নিষিদ্ধ। এগুলো রেয়ার ঘটনা। কিন্তু পুরা প্রসেসটা কিন্তু আপনি যদি মানে স্ট্যাটিস্টিক হিসাব করেন, এটা কিন্তু স্টেবলই। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে উইলি এলসফায়ার, তাছাড়াও পাবমেটের যে এশিয়ান ভার্সনটা আছে পাবলন, তো এদের তো মানে জার্নাল ইন্ডেক্সিং এ তো ওদের কোনো ওয়েবসাইট কি আছে যেখানে আমরা চেক করতে পারবো যে ওরা ভ্যালিড কিনা? কারণ সবাই তো পাবলনের নাম নিতে পারে, কিন্তু ওদের তো লিস্ট সবসময় অন থাকবে না যে আমরা এদেরকেই ইন্ডেক্স করেছি, না, এজন্যই বাকিদেরকে করিনি। এজন্য এজন্য আমরা মানে যেগুলা Q3 বা Q4-এ চলে যায়, সেগুলা আমরা আর কি খুব ভেবেচিন্তে পাবলিশ করি। বুঝতে পারছেন মানে? যেমন ধরেন জি। কিউএস র্যাঙ্কিং বা টাইমস হায়ার র্যাঙ্কিং, এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড খুবই স্টাবলিশড র্যাঙ্কিং। এখন এগুলার মধ্যেও দেখা যায় যে আপনি দেখবেন যে বাংলাদেশের কিছু ইউনিভার্সিটির নাম চলে চলে আসে আগে। এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝি যে এটার নামটা আসলে আগে আসার কথা ছিল না, কিন্তু মেথোডোলজিক্যাল কিছু ইস্যু থাকে। কিন্তু এটা আমি বলছি যে এগুলা একটু ব্যতিক্রমী আর কি। বুঝতে পারছেন? আমরা যদি মূল ইন্ডেক্স গুলা সবসময় ফলো করি, বা শুধুমাত্র তো আমরা ওয়েবসাইট নির্ভর হব না, আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলাও দেখেছি। এই জার্নালে কারা পেপার পাবলিশ করে, এই জার্নালের এডিটোরিয়াল বোর্ডে কারা, এই জার্নালের প্রিভিয়াস হিস্ট্রি, অনেক কিছুই এখানে বিবেচনা করে আমরা দেন পেপারটা দিতে পারি। আমি বলবো যে সেফ সাইডে থাকার জন্য স্টেবল জার্নালে দিলে হয়, যেগুলো অলওয়েজ দীর্ঘদিন ধরে স্কোপাস ওয়েব অফ সায়েন্স মেনটেন করতেছে, বা দোয়াস বা এবিডিসি মেনটেন করতেছে। ঠিক আছে? এখন একটা জার্নাল নতুন ইন্ডেক্স হয়েছে, এটা দেওয়াটা মানে না দেওয়াটাই ভালো। ঠিক আছে? বা একটা জার্নাল স্কোপাসে Q4-এ আছে, সেটা হয়তো একসময় বাদও যেতে পারে, কিন্তু Q2 থেকে ডিরেক্ট বাদ খুব রেয়ার। হয়তো বড় কোনো এলিগেশন আসলে কোনো একটা জার্নালকে আউট করে দেওয়া হয়। ঠিক আছে, আপনাকে থ্যাঙ্কস, খুব মানে সুন্দর জি, প্রশ্ন থ্যাংক ইউ। করেছেন এবং ক্লাস রিলেটেড প্রশ্নই করেছেন। ওকে, হাত তুলেছেন যারা, তাদের মধ্য থেকে বলুন। শফিউল আপনি হাত তুলেছেন, ফাহিম আপনি হাত তুলেছেন। ভাইয়া আমি একটু প্রশ্ন করি। শিওর, শিওর। এডুকেশন রিলেটেড, মানে কিছু বলেন ভাইয়া, মানে কোথায় অরিজিনাল জার্নাল পাবো? না না, আমাদের আহ, আলাদা আলাদা এডুকেশন নিয়ে বলতে হলে তো সব সাবজেক্ট নিয়ে বলতে হবে। কিন্তু ক্লাসে আমরা যা দেখিয়েছি, সেগুলি কি আপনার মনে হয় এডুকেশন রিলেটেড জার্নালের জন্য প্রযোজ্য না? হ্যাঁ ঠিক আছে, বাট এটাই। মানে তা আপনি জাস্ট, সাইহাবে কি পাবো? হুম, অবশ্যই পাবেন। সাইহাবে অবশ্যই পাবেন, এডুকেশন রিলেটেড পেপার মাস্ট। সাইহাবে সব ব্যাকগ্রাউন্ডের পেপারই পাবেন। ওকে। আর শেষে 54 আচ্ছা। একজন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বলুন। আপনি তো বলেছেন যে আমরা পাবলিশ করার ক্ষেত্রে মানে আমাদের যে প্রিলিটারি জার্নাল গুলো এগুলো আমরা হচ্ছে খুঁজে দেখবো। কিন্তু আমরা যখন সাইটেশন দিব ভাইয়া, তখনও কি আমরা সাইটেশন তখন দেওয়ার সময় যে তখন এই তখনও খুঁজে আর্টিকেলটা দেখবো। আমরা দেখতেছি? তখনও খুঁজে দেখবো আসলে কি, যখন আপনি রিসার্চের কাজে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর খুঁজে দেওয়া লাগে না, অটোমেটিক্যালি আমরা ভালো জার্নালগুলো বেছে নিই। যেমন এখন যখন আমরা ঈদের শপিং করি, তা আমরা আসলে ওরকম মানে খুঁজি না যে কোন দোকানটা ভালো কোন দোকানটা খারাপ, বরং আমরা আগে থেকেই মানে জানি যে কোন ব্র্যান্ডটা ভালো, কারণ আমাদের এটা হচ্ছে অভ্যস্ততা। ঠিক তেমনি আপনি যখন রিসার্চের কাছে কিছুটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আসলে এগুলো খোঁজাও লাগে না। আমরা সবসময় ভালো পাবলিশারের ভালো আর্টিকেল গুলোকে সাইট করার চেষ্টা করি, কারণ আর্টিকেল তো অনেক ভালোগুলাকে সাইট করি আমরা। হয়তো একান্তই মানে তথ্য না পেলে আমরা কিছু ওয়েবসাইট, কিছু নিউজ পেপারকে সাইট করি, কিছু বুকসকে সাইট করি, কিন্তু মূলত আমরা ভালো আর্টিকেল কি বেশিরভাগ সময় সাইট করি। এটা অভ্যস্ত হয়ে গেলে আর আপনার আলাদা আলাদা চেক করা লাগবে না, বুঝছেন? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে। হ্যালো। জি। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে এলসিভিআর এর যে কোনো জার্নালে আমরা যখন যাই, তখন ওখানে কোনটা সাবস্ক্রিপশন মোড, কোনটা গোল্ড সাবস্ক্রাইবার, অথবা এপিসি চার্জ, অথবা কোন কান্ট্রি ডিসকাউন্টে পাবলিশ করতে পারবে সেটার লেখা থাকে, রিসার্চ ফর লাইফ যেটা।
কিন্তু এটা যদি আমি স্প্রিনজার অথবা টেইলর থাকে ফ্রান্সিসের কোনো থাকে থাকে জার্নালে যাই। থাকে আপু, থাকে। এক কথা যদি বলি, ইন জেনারেল কমেন্টস যদি করি, তাহলে স্প্রিঞ্জার বা টেলর ফ্রান্সিসে আমরা ফ্রিতে পাবলিশ করতে পারবো মোস্ট অফ দ্য কেস। বুঝতে আচ্ছা, পারছেন মানে বলতে কথা? ওখানে আমি দেখেছি যে এপিসি লেখা থাকে, কিন্তু আবার মানে কোন হ্যাঁ, কোন কান্ট্রি এখান থেকে ডিটেলস বাদ যাবে ওইটার ডিটেলটা থাকে না, এটা একটা ডিটেলটা কনফিউশন তৈরি করে। ডিটেলটা থাকে, হয়তো আপনি মানে খুঁজে পান না। বুঝতে পারছেন? 100% থাকবে। আমি নিজেই তো সাবমিট করেছি টেলর ফ্রান্সিসে ভেরি রিসেন্টলি। তো থাকে, অনেক সময় লেখা থাকে হাইব্রিড মডেল। এখন হাইব্রিড মানে হচ্ছে এখানে সাবস্ক্রিপশন ওপেন অ্যাক্সেস দুটোই আছে। এখন আপনারা তো হাইব্রিড শব্দটা দেখে বুঝতেছেন না, তো আমাদের একদিন সামনে ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে, আচ্ছা। আচ্ছা, একদম বলছেন সাই হাব থেকে পেপার ডাউনলোড করলে নাম থাকবে না, এটা কিভাবে বললেন? নাম থাকবে না বলতে সাই হাব থেকে যে ডাউনলোড করছেন সেই সাই হাবের নামটা থাকে না। ওকে, পাবলিশার ফেক বলে ওদের জার্নালে কোনো পাবলিশ করার জন্য কেউ পেপার দেয়, ল্যাক অফ অ্যাওয়ারনেস কেন? রাইট, হ্যাঁ, অনেক সময় পাবলিশার ফেক, কিন্তু আমরা জানি না যে এদের জার্নাল গুলো, যা মানে পাবলিশার নাম জানি না, তখন ভুয়া জার্নালে পেপার দিয়ে দিই। তিনি প্রশ্ন করছেন চ্যাট বক্সে। ওকে, সরাসরি যদি আর কারো প্রশ্ন থাকে। হ্যালো। জি বলুন। আমি, যদিও প্রশ্নটা ক্লাস রিলেটেড না, আমি এসএমএস করেছিলাম যে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি জি। মানে আমি, আপনি যদিও বলেছেন যে এখানে ক্লাস রিলেটেড প্রশ্ন ছাড়া প্রশ্ন করার জন্য আমি সরি। আমার আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলার প্রয়োজন। আপনি কি আমাকে একটা সুযোগ করে দিবেন, হোয়াটসঅ্যাপ বা ইমেইল হ্যাঁ বা হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে? আপনি হোয়াটসঅ্যাপ তো নক দিতেই পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ভাইয়া, Q1 অ্যান্ড Q2 বা Q3 এই সব জার্নালগুলোতে আর্টিকেল পাবলিশের জন্য কি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে? মানে আপনি আর্টিকেল যেগুলো না, দিচ্ছেন এগুলোর পাবলিশ জন্য করার জন্য? এগুলোর জন্য আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই। সব জার্নালেরই তো, দুনিয়া সব জার্নালেরই রিকোয়ারমেন্ট আছে, কিন্তু সেটা Q1 হুম। Q2 হওয়ার কারণে আলাদা কোনো রিকোয়ারমেন্ট হয় না। তাহলে তাহলে আপনি কেন আমি Q1 চুজ করব? মানে কেন Q2 চুজ করব? কেন Q3 চুজ করব? কেন? ব্যাপারটা এমনই আর কি, মানে যখন আমার পকেটে খুব বেশি টাকা থাকে তখন আমি ভালো ব্র্যান্ডের পোশাকে কিনি, ঠিক তেমনই ও, আমার বিবেচনা, যখন আমার মনে হয় আমার আর্টিকেলটা খুবই ভালো, তখন আমরা হুম, Q1 এ দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, আবার Q1 এ আচ্ছা, কোয়ালিটি একটু বেশি মেনটেন করা হয়, এডিটোরিয়াল বোর্ড অনেক বেশি স্ট্রং, সেক্ষেত্রে পিয়ার রিভিউ প্রসেসটা অনেক লেন্দি হয়। রিভিউর রাউন্ড অনেক সময় 2-3টা রাউন্ড হয়। তো সেক্ষেত্রে আবার পেপারটা পাবলিশ করতে দেরিও হয়। তো অনেক সময় আমরা চিন্তা করি থাক তাহলে Q2 বা Q3 দেই। আবার Q2 মানেই একটু দ্রুত হবে, তাও কিন্তু নয়। জার্নাল ম্যাট্রিক্স নামে একটা বিষয় আছে, জার্নালে লেখা থাকে যে ইউজুয়াল এটা কত টাইম নেয়। এগুলো সামনে হুম। কিন্তু আমাদের আলোচনা আছে। নর্মালি আমাদের পেপারটা যদি মনে হয় যে ভালো, খুব ভালো, তখন আমরা শুরুতে Q1 দিয়ে ট্রাই করি, না হলে আস্তে আস্তে একটু নিচের দিকে যাই। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম বুঝতে পারছি। ভাইয়া, পেয়ার রিভিউর ক্ষেত্রে যেটা ভাইয়া। আমার কাছে মনে হয় যে 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 পেপারের পেয়ার রিভিউ যত বেশি, আহ, সেই পেপারটা নাকি তত ভালো, এরকম কিছু হ্যাঁ, এটা কোয়ান্টিটি ডিপেন্ড করে? এটা তো ইন জেনারেলি যে পেপারের পিয়ার রিভিউ ভালো ভালো হলে পেপারটা ভালো হবে। কারণ পিয়ার রিভিউটা যে ভালো হয়েছে, হুম, এটা আপনি প্রমাণ হুম। করবেন কিভাবে? এটা তো আপনি জানেন আপনি কি কমেন্ট পেয়েছেন। ও, আই সি। বিকজ আমরা যখনই পেপার দেখতে যাই তখন তো পেয়ার রিভিউর অ্যামাউন্টটা দেখা যায় রাইট যে আচ্ছা রাইট। এতগুলো পেয়ার রিভিউ আছে। আমার ভার্সিটি প্রফেসর আসলে বলছিল যে পেয়ার রিভিউ যতগুলো বেশি থাকে তত নর্মালি পেপার কোয়ালিটিটা তত ভালো আপু, থাকে। বিষয়টা অনেকটা এরকম নয়। আমাদের পেপার যখন পাবলিশ হয় সেখানে কিন্তু লেখা থাকে না যে রিভিউয়াররা কি কি কমেন্ট করছে, সেগুলো কিন্তু লেখা থাকে, পেপারে তো লেখা থাকে না। কে কে রিভিউ হ্যাঁ, পজিটিভও বলতে পারে, নেগেটিভও বলতে পারে, সেটা। হুম, কে কে রিভিউ করছে এটাও লেখা থাকে না হুম, সাধারণত। যেমন পিয়ার রিভিউ ভালো হলে পেপার ভালো হবে, এটা ঠিক আছে, কিন্তু পিয়ার রিভিউ ভালো বা কতটা লেন্দি হয়েছে এটা তো বোঝার উপায় নেই। হুম, ফলে আলটিমেটলি আমরা ওই যে বাকি যে ইন্ডিকেটর গুলো, ইম্প্যাক্ট ফ্যাক্টর, হুম। সাইট স্কোর, পাবলিশারের রেপুটেশন, এগুলোর উপরে নির্ভর করে পেপারের মানটা নির্ধারণ হয়। আচ্ছা, হ্যালো। আমার লাস্ট হ্যালো। কোশ্চেন ভাইয়া। আহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপুর লাস্ট ভাই, কোশ্চেনটা শুনি, আপুর লাস্ট কোশ্চেন। আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমি আমি একটা ডিসার্টেশন হচ্ছে, উম, খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল আমার পেপারের জন্য, তো আমি ওটা ডাউনলোড করা ট্রাই করছিলাম। তো এটা কোনো ইয়েও ছিল না, আমি আমার দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটি দিয়ে অনেক জায়গায় আমি লগ ইন করতে পারি বা অ্যাক্সেস পেয়ে যাই, জি প্রায় 90%ই আমি অ্যাক্সেস পেয়ে যাই পেপারে, কিন্তু ওই পেপারটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না। জি জি। তো ভাই, ডিসার্টেশনের ক্ষেত্রে কি কোনো ডিফারেন্ট? বুঝলাম এটা না এটা আসলে। আমি ডিজার্টেশন লাইব্রেরিতে তো, কন্ট্যাক্ট রাইট, করছি। ডিজার্টেশন তো আসলে মানে আমরা, ডিজার্টেশন তো আর্টিকেল না, এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বা আপনারা হুম, বিশ্ববিদ্যালয়ের হুম। সম্পদ। ফলে ডিজার্টেশন গুলা নিজ নিজ ভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা হয়। এখন কোনো কোনো ভার্সিটি উন্মুক্ত করে করে দেয়, কোনো কোনো ভার্সিটি আবার হ্যাঁ,
ওটা প্রোকোয়েস্টে ছিল, ওটা প্রোকোয়েস্টে ছিল। হ্যাঁ, এই তো প্রকোষ্ঠে কিন্তু আবার ডিরেক্ট নামানো যায় না, অ্যাক্সেস লাগে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস লাগে। বুঝতে পারছি। আমি অবশ্য লাইব্রেরি থেকে একটা বলেছিলাম, তো ভাইয়া ওরা প্রশ্ন করবে, বলেছিল ওটা আমরা একটু ভাইয়াকে সুযোগ দিই, ভাইয়া না করবে। আসলে সাবজেক্ট রিলেটেড আজকের যে আপনি বারবার বলতেছেন, আসসালামু আলাইকুম, যে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করার জন্য, তাও শুধু অন্যত্র বা বিভিন্ন আলোচনা না, মানুষ প্রশ্ন আমাদের করে। আমাদের আহ, প্রশ্নগুলো বেশিরভাগই সাবজেক্ট রিলেটেড, জি জি জি, আপনি বারবার বলছেন কিন্তু অনেকে এই জিনিসগুলিকে এড়াই চলতেছেন। যে সরি টু সে, না। আমার আজকে তো বুঝতে পারলাম অনেক কিছু। কারণটা হচ্ছে কি, জি এই আপনার এই হয়তো ইন্টারনেট কানেকশনের কারণে, যেমন আপনি হয়তো ভয়েস দিচ্ছেন বা আপনি হয়তো ট্রাই টু মেক আস আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য টপিক প্র্যাকটিক্যালি, বাট ইন্টারফেস ডাজন্ট এপিয়ার হ্যাঁ বিফোর আস, দ্যাটস ওয়াই আমার একটু আজকে বুঝতে লেকচারটা পেরেছি। বুঝতে তবে খুব তবে কষ্ট আমি হলো। তবে আমার সামনে একটা জি ল্যাপটপের পাশাপাশি আমার সামনে একটা ছোট ফোনও আছে, বলে এখান থেকে দেখা যায় যে জি আসলে এটা সিঙ্ক করতেছে কিনা। বলে এই সমস্যাটা জি আসলে আমার একই সাথে সবার সবার নয়, তবে জুমেরই ইস্যু, যে মানে জুম কিন্তু 2-3 সেকেন্ড পরেই দেখায়। জি জি, খুব কষ্ট হলো আর কি, আমার এই প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম না অনেক কিছু আজকে। জি জি, বুঝতে পারছি। তবে হ্যালো তবে এটা মোর্শেদ অনেক ভাই। সময় অনেক সময় নেট জি কানেকশন নির্ভর করে। মানে আমি নিজে যখন ক্লাস নিই, আমার সামনে কিন্তু ল্যাপটপের পাশাপাশি একটা ছোট ফোনে হচ্ছে ক্লাসটা ওপেন থাকে। জি জি ফলে জি 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 ফলে আপনার নেট কানেকশনটা মানে আপনার এন্ড থেকেও ইস্যু হইতে পারে, কিন্তু আমাদের এন্ড থেকে তো হইতেই পারে, এই আর কি। জি। হ্যালো ঠিক আছে, মোর্শেদ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। জি মোর্শেদ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমার যদি কোনো আর্টিকেল কোনো জার্নালের Q3 অথবা 2-তে প্রকাশিত হয়, তবে সেটা আমি কি Q1 পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা বা না যাবে না, কিনা? সেটা Q1 পর্যন্ত যাবে না কখনো। হয়তো ওই জার্নালের স্ট্যাটাস Q2 থেকে Q1 হতে পারে, কিন্তু আপনি নিজে তো আর সেটা পারবেন না। না মানে 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 এটা কি আপগ্রেডেশন হয় না, মানে মানে আপগ্রেডেশন মানে প্রমোশন হয় না মানে কোনো আমি জানালে? বললাম, ধরুন আপনি যদি একটা একবার আর্টিকেল Q2, একটা একবার Q2 জার্নালে পাবলিশ করেছেন, Q2 জার্নালে হ্যাঁ পাবলিশ করেছেন, ওই জার্নালটা এক সময় হয়তো Q1 স্ট্যাটাস পেয়ে যেতে পারে, আবার Q3-তেও তো চলে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে এটা এটা আসলে মানে কিসের উপর নির্ভর করে আর কি না, আপ এটা ডাউন তো হচ্ছে করে? যে যেই কোম্পানি মানে স্কোপাস হচ্ছে Q1 Q2 স্ট্যাটাসটা দেয়, তারা প্রতি বছরই ম্যাট্রিক্স গুলা হিসাব নিকাশ করে নতুন নতুন করে আপডেট করে, কিছুটা এদিক সেদিক হয়। মানে ম্যাট্রিক্স বলতে মানে কি এটা সাইটেশনের উপর? সাইটেশন আরো ইস্যু আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমার দিকে একটু তাকায়েন ভাই, আমি আপনার ইউনিভার্সিটির ছোট ভাই আর কি। আচ্ছা, না আমাদের এখানে ইন্ডিভিজুয়াল আসলে কারো দিকে তাকানোর সুযোগ নেই, মানে কন্টেন্ট আর যে কোনো প্রয়োজন আমাদেরকে নক দেবেন, এটাই। ঠিক আছে, তো সবার মোটামুটি প্রশ্নগুলো কভার করা হলো। তো যাদের আরো প্রশ্ন আছে কাইন্ডলি হচ্ছে আমাকে ইনবক্স করবেন, তাহলে আমি আমার সময় মতো সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন আমার, জি। গুগল স্কলারে কি মানে একদম মানে রিসোর্সটা কি একদম জেনুইন থাকে, যে রিসার্চ না পেপার না, গুলো এই পাবো? উত্তরটা লেকচার 1-এ দেওয়া হয়েছে, উত্তর হচ্ছে সব রিসোর্স জেনুইন না। আচ্ছা, মানে গুগল স্কলারও কি স্ক্যাম পাবলিশিং স্ক্যামের বিষয় থেকে না, আমরা গত ক্লাসে এটা ক্লিয়ার করেছি, গত ক্লাসের জাস্ট প্রথম 10 মিনিট দেখলেই বুঝবেন। হুম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে আমি মানে পার্সোনালি একটু আলাপ করবো, মানে আমি আমি একদম সময় করে আমি রিপ্লাই ইনিশিয়াল দেবো। তো। আমাকে তো অনেকে নক দেবেন, আমি আচ্ছা সবাইকে ইনশাআল্লাহ সময় করে রিপ্লাই দেবো, কেমন? আচ্ছা, জি ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আর কারো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে আমরা আজকে এখানেই শেষ করছি, কেমন? আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।